আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিনিট স্কুল এর এইচএসসি 22 বাংলা ইংলিশ অ্যান্ড আইসিটি কোর্সের আজকের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন 10 মিনিট স্কুল এর ইংলিশ ইনস্ট্রাক্টর চৌধুরী মোহাম্মদ রেজাউল ইসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো জুবায়ের? এই তো ভাই, আমিও আছি আলহামদুলিল্লাহ। আর কে কোথা থেকে আছো কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দাও, এবং আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। ভাই আপনি ক্লাসটা স্টার্ট করতে পারেন। আচ্ছা, অলরেডি আমি কমেন্টসে দেখতে পাচ্ছি মোটামুটি সবাই আমরা এখানে এসে পড়েছি অলরেডি। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। রবি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত 2022 এইচএসসি ক্র্যাশ কোর্স ইংলিশ আইসিটি বাংলা প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। আমি চৌধুরী মোহাম্মদ রেজাউল করিম, আমি তোমাদের সাথে থাকব ইংরেজি প্রথম পত্র বিষয়টি নিয়ে এই পুরো কোর্সে। সো আমাকে অলরেডি তোমরা দেখে ফেলেছো। সো আমি আশা করি তোমরাও চলে আসবা এবং আমরা ক্লাসটা শুরু করে দিতে পারবো। সো অলরেডি কমেন্টে তোমরা জানাতে পারো যে তোমরা কোন স্কুলের থেকে পাশ করলা বা কোন কলেজে তোমরা উঠলা, তোমাদের কলেজ লাইফে এই যে এখনো কোনো ক্লাস তোমরা পাওনি, কিভাবে এটাকে ডিল করতেছো তোমরা। সো সবাই মোটামুটি চলে আসলেই আমরা কিছুক্ষণের ভিতরেই ক্লাসটা শুরু করে দেব। ওকে, অলরেডি আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই আমরা ক্লাসে জয়েন করে ফেলেছি। তো আজকে মূলত আমাদের ইংরেজি প্রথম পত্রের যেই ক্লাসটা হবে সেই ক্লাসটা নিয়ে যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি তোমাদের স্ক্রিনের উপর, যে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থেইড ফাইটার টু প্রেসিডেন্ট। এখন সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আমরা মূলত আজকে প্রথমত আমাদের যেই সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে একটু দেখব, এবং সেই সিলেবাসটা দেখে সেই সিলেবাস থেকে একটা আমরা মডেল কোশ্চেন দেখব যে কিভাবে আমাদের বোর্ড কোশ্চেনটা এসে থাকে, এবং তারপরে আমরা হচ্ছে আমাদের যেই মেইন লেসনটা আছে সেই লেসনটা পড়া শুরু করে দেব। সো তোমরা অলরেডি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে আমাদের যে এনসিটিভি কর্তৃক যেই সিলেবাসটা আমাদের দেওয়া থাকে মার্কস ডিস্ট্রিবিউশন সহ, সেইটা আমাদের মোটামুটি চোখের সামনেই রয়েছে। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমরা জানি যে ইংলিশকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। সো ফার্স্ট পেপারে যে জিনিসটা আমরা দেখতে পাই আমাদের হচ্ছে ইন টোটাল 100 মার্কস ক্যারি করে, রাইট? সো 100 মার্কস ক্যারি করে ফার্স্ট পেপারের। আমাদের মূলত ফার্স্ট পেপারকে দুইটা মেইন সেকশনে ভাগ করা হয়েছে, যেটা কিন্তু তোমরা এসএসসিতেও পেয়েছিলে। সো যেই দুইটা মেন সেকশনে ভাগ করা হলো সেই দুইটা মেন সেকশন হচ্ছে রিডিং এবং রাইটিং। সো এই যে রিডিং এবং রাইটিং দুইটা মেন সেকশনে ভাগ করা হলো, এর নাম্বারের যে অনুপাতটা সেটা হচ্ছে, তুমি দেখো রিডিং যে পোর্শনটা সেখানে বলতেছে 60 নাম্বারস, আর যেখানে তোমার রাইটিং পোর্শনটা সেখানে হচ্ছে আমার 40 নাম্বারস। তাহলে এই যে 60 আর 40 মিলে হচ্ছে আমাদের 100 নম্বর। এখন রিডিংটা কিভাবে আসে দেখো, ডান পাশে আমরা একটা রিমার্ক দিয়েছি বা নোটস, যে টেক্সট ম্যাটেরিয়ালস টু বি সিলেক্টেড ফ্রম দ্য ইংলিশ ফর টুডে টেক্সট বুক। এখন যখনই এই নামটা আসে আমরা অনেকে এটাকে ছোট করে বলি কি ইএফটি, তোমরা অনেকেই বলে থাকো। তো এই যে ইএফটি বুকটা, এটা কি তোমাদের সবার চোখের সামনে বর্তমানে আছে? আমি তোমাদেরকে রিকমেন্ড করব এবং রিকোয়েস্ট করব যেন তোমরা ফার্স্ট পেপার বইটা তোমাদের চোখের সামনে রেখে দাও, একটা খাতা কলম সহ। তো এখন দেখা গেছে এই যে 60 নাম্বার তোমাদের, এই 60 নাম্বারের হচ্ছে মূলত এই ইংলিশ ফর টুডে বুকসটাকেই ঘিরে কেন্দ্রীভূত করে আসবে। এখন কিভাবে আসবে, তোমাদের মূলত 3টা প্যাসেজ থাকবে এই প্রথম অংশে। অর্থাৎ 3টা প্যাসেজ থাকবে এইভাবে, যে প্রথম যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটার যে অংশটুকু কোশ্চেনের ভিতর আসবে সেটা হচ্ছে এমসিকিউ, আর হচ্ছে তোমার কোশ্চেন অ্যান্সার যে আমাদের একটা পার্ট থাকে। সো দেখো এই এমসিকিউর ক্ষেত্রে যে নাম্বারটা ক্যারি করে সেটা হচ্ছে 5, আর অন্যদিকে যে কোশ্চেন অ্যান্সার আছে সেখানে হচ্ছে 10। অর্থাৎ 5টা কোশ্চেন তোমাকে দিতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেন ক্যারি করে 2 মার্কস করে। সো অলরেডি দেখতে পাচ্ছ যে যদি আমরা এইভাবে করে একে আলাদা করে দিই, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, অর্থাৎ প্রথম প্যাসেজ। তাহলে একটা প্যাসেজ গেল। এখন অনেকেই কোশ্চেন করো তোমরা যে ভাইয়া সিন প্যাসেজ নাকি আনসিন প্যাসেজ, এইটার ব্যাপারটা একটু তোমাদেরকে বলে দিই। তোমরা যখন এসএসসিতে ছিলা তখন কিন্তু সিন এবং আনসিন এই দুটা একদম আলাদা আলাদা করে বলে দেওয়া থাকতো, কিন্তু এইচএসসির ক্ষেত্রে পুরো যেই কোশ্চেনটা থাকে এটা আবর্তন করে হচ্ছে তোমার এই ইংলিশ ফর টুডে বইটা থেকে। খুব সম্ভবত কখনো কখনো যদি আমার
কোশ্চেন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সিন প্যাসেজটা না থেকে আনসিন প্যাসেজ আসে, তো ওইটা আমরা কিভাবে আমরা সেটা পড়ে এবং সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিতে পারি সেটা আমরা দেখে নিব, কোনো সমস্যা নেই। পরের যে প্যাসেজটা থাকে সেই প্যাসেজটা হচ্ছে গিয়ে এমন একটা প্যাসেজ যেই প্যাসেজ থেকে তোমার দুইটা অপশন থাকে, একটা হচ্ছে তোমার ইনফরমেশন ট্রান্সফার অথবা তোমার ফ্লো চার্ট। এখন যে প্রশ্ন সেট করবে তার উপর নির্ভর করে সে কি ফ্লো চার্ট দিবে তোমার পরীক্ষায় নাকি ইনফরমেশন ট্রান্সফার দিবে। তো আমি যদি বলি ইনফরমেশন ট্রান্সফারটা হচ্ছে এমন একটা টপিক যেটা আমি তুমি অনেক আগেই কি চিনেছি, কারণ এটা আমাদের ক্লাস 6-7 থেকেই মূলত কারিকুলামে অ্যাড করে দেওয়া থাকে। কিন্তু এই ফ্লো চার্ট যেই টপিকটা, এই ফ্লো চার্টটা মূলত নতুন একটা টপিক, এবং আমি দেখেছি যে মোটামুটি যখনই আমরা এইচএসসির এই ধরনের শুরুর দিকে আমরা পড়াশোনা শুরু করি, তখন এই যে পার্টিকুলার টপিকটা ফ্লো চার্ট, এটা তোমাদের মোটামুটি সবারই একটা ঝামেলা তৈরি করে, তাই না? কারণ হচ্ছে এই কোশ্চেনটা আমরা কখনো আগে দেখিনি। কিন্তু তোমাদেরকে এতটুকু বলে রাখতে চাই, তোমরা এই ধরনের ফ্লো চার্ট বহুবার বহুভাবে লিখে আসছো, হয়তো তোমার মাতৃভাষা বাংলায়, কারণ ইংরেজিতে হয়তো তেমন কোনো কাজে আমাদের লাগেনি। কিন্তু আমি যদি তোমাদের কোশ্চেন করি, যারা স্পেশালি বাংলা প্রথম পত্র বা দ্বিতীয় পত্র পরীক্ষায় সুন্দর করে রচনা লিখে আসছো, অথবা বাংলা প্রথম পত্র পরীক্ষায় সুন্দর করে সৃজনশীল লিখে আসছো, তারা কিন্তু এই ধরনের ফ্লো চার্ট প্রচুর ব্যবহার করছো। কোনো একটা নির্দিষ্ট তথ্যকে সেটাকে কি করছো, প্রবাহ করছো, সেই তথ্যের প্রবাহটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লো চার্ট, যেটা কিন্তু তোমাদের কোশ্চেনও দেওয়া থাকবে, আমরা একটু পরেই দেখবো। তারপরে হচ্ছে আরেকটা তোমার কম্প্রিহেনশন থাকবে। তো সেই যে কম্প্রিহেনশন যে প্যাসেজটা, সেখান থেকে আসবে হচ্ছে সামারাইজিং। এইটা হচ্ছে আরেকটা হচ্ছে কি করে ভ্রুক্ষেপের একটা ব্যাপার, তাই না? কারণ আমরা অনেক সময় ভয়ে থাকি যে সামারাইজিং নাম্বার থাকে হচ্ছে 10, একইভাবে ফ্লো চার্টেও নাম্বার থাকতে 10। এই সামারাইজিংটা করতে গিয়ে কিন্তু তোমাদের অনেকের ঝামেলায় পড়তে হয়, কারণ অনেকে দেখা গেছে যে একই ধরনের লাইনগুলো লিখে দিচ্ছে, অথবা অনেকে তোমরা এটা করো যে কোশ্চেনের ভিতর অ্যান্সার লেখা ছিল, অথবা তোমার কোনো একটা ক্লজ যেটা আসছে ফিল ইন দ্য গ্যাপস গুলো, সেগুলো তুমি ইউজ করতেছো। তো ওই যে তোমার ক্লুগুলো নিয়ে নিয়ে তুমি যেই ব্যাপারগুলো করো আধা ভাঙা করে, জগা খিচুড়ি করে, সেই জিনিসটা আমরা করব না। সো আমরা কি করব, আমাদের আলাদা করে ক্লাস হবে শুধুমাত্র সামারাইজিং এর উপর, ফ্লো চার্টের উপর। তখন আমরা প্রচুর প্র্যাকটিস করব, একদম খাতা কলমে। তোমরা কমেন্ট বক্সে লিখবা, আমি সেটা দেখব, এবং কিভাবে আমরা সেটাকে কাটিয়ে উঠতে পারি এই সামারাইজিং আর ফ্লো চার্ট, ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলো থেকে আমরা সেটা খুব ভালোভাবে খেয়াল করব। এরপরে আসা হচ্ছে তোমার বাকি দুইটা জিনিসে, একটা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, একটা হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। এইটা হচ্ছে আরেকটা কি মানে চিন্তার কারণ, চিন্তার ভাঁজ। এখন দেখো, খেয়াল করে দেখবা যেখানে উইথ ক্লুজ আছে সেখানে কিন্তু মার্কস হচ্ছে মাত্র 5, আর যেখানে উইদাউট ক্লুজ আছে সেখানে কিন্তু মার্কস হচ্ছে কি 10। তাহলে আমরা জানি যে উইথ ক্লুজ এর ক্ষেত্রে আমাদের 5 মার্কসটা হচ্ছে কি 10টা দেওয়ার পর আমরা পাচ্ছি, অন্যদিকে উইদাউট ক্লুজের 10টা অ্যান্সার দিচ্ছি, 10 একে 10। কিন্তু সেইখানে যে সমস্যাটা হয়, আমাদের কাছে ভোকাবুলারির একটা প্রবলেম আমরা খুব ভালোভাবে ফিল করি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা কিন্তু আসলে ইংলিশ ফর টুডে বইটা শুধুমাত্র মডেল কোশ্চেন দেখে দেখে আমরা অ্যান্সারগুলো তৈরি করার চেষ্টা করি, অথবা আমরা অ্যান্সারগুলো পড়ে ফেলি। এটাই হচ্ছে আমাদের অন্যতম মূল লক্ষ্য। এই কারণে যেই প্রবলেমটা আমরা ফেস করি যে আমরা কিছু সংখ্যক ভোকাবুলারি পড়ে ফেলি। আমি জানি তোমরা যারা এখানে আসো বেশ অনেকেই কি করো, তোমরা হচ্ছে ভোকাবুলারি আলাদা করে পড়ো, ডিকশনারি থেকে পড়ো, গুগল থেকে নিয়ে পড়তেছো। কিন্তু যেটা সমস্যা হচ্ছে প্র্যাকটিসিং যেই ব্যাপারটা, অর্থাৎ তুমি একটা ভোকাবুলারি শিখতেছো, ধরো আজকে একটা নতুন ভোকাবুলারি শিখলা, সেটা হচ্ছে ভ্যানামাস। আমি যদি বলি ভ্যানামাস, তো ভ্যানামাস মানে হচ্ছে কি জানো, বিষাক্ত। তো তুমি জানো টক্সিক মানে বিষাক্ত, তাই না? তো টক্সিক ওয়ার্ডটা তুমি বেশি ইউজ করো, কিন্তু ভ্যানামাস ওয়ার্ডটা হয়তো তুমি কখনো ইউজ করো নাই। তো যখন তুমি ইউজ করা শুরু করবা, সেটা হোক তোমার বন্ধুর সাথে চ্যাট করার সময়, সেটা হোক তোমার খাতায় লেখার সময়, অথবা তুমি ফর্মালি কোনো কিছু লিখতেছো, তুমি যদি ইউজ করতে থাকো এরকম একটা দুটো তিনটে করে, তুমি সবগুলো ভোকাবুলারি ধীরে ধীরে আয়ত্ত আনতে পারবা। কিন্তু তুমি যদি জাস্ট মডেল কোশ্চেনটার অ্যান্সার দেখে দেখে তুমি শুধু পড়ো এবং সেখান থেকে এক দুইটা ভোকাবুলারি গুগল সার্চ করে অথবা ডিকশনারি দেখে পড়ো, আমার মনে হয় না তুমি ততটা উপকার লাভ করবে। তারপরে দেখো, যে জিনিসটা আমাদের আরেকটা সমস্যা করে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং। রিঅ্যারেঞ্জিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় যেই প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমাদের অনেকের জীবনী আসে, তাই না? যারা মনীষী আছে তাদের যে জীবন গাথা, সেগুলো নিয়ে অনেক সময় রিঅ্যারেঞ্জিং করে। সো এই রিঅ্যারেঞ্জিং এর ক্ষেত্রে যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস হয় যে ভাইয়া তার স্কুল আগে শেষ হয়েছে না কলেজ, তারপরে সে এই অ্যাওয়ার্ডটা আগে পেয়েছে না ওই অ্যাওয়ার্ডটা, যদি কিনা আমাদের অ্যাওয়ার্ড গুলো একটা নির্দিষ্ট আকারে না দেওয়া থাকে, অথবা একটা নির্দিষ্ট সাল উল্লেখ করা না থাকে, অথবা কোনো একটা গল্প, ধরো হেয়ার অ্যান্ড টর্টয়েস, ধরো হচ্ছে ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। সো এই ধরনের যেই
স্টোরিগুলো আছে এগুলো কিন্তু আমরা সবাই কম বেশি জানি, নিজেদের মতো বলতেও পারি, কিন্তু ওই যে সেইখানে কনটেক্সটটা কি আছে সেইটা কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে। সেইখানে দেখে বুঝে তারপরে তোমাকে কিন্তু ঝোপ বুঝে কোপটা মারতে হবে, তাহলেই তুমি কিন্তু রিয়ারেন্সটা কি করতে পারলা, একদম মানে ক্লিয়ার করে ফেলতে পারলা। সো এইভাবে করে যদি আমরা ধীরে ধীরে আগাই, এখানে 60 মার্কস। তো আজকে যদি এখন এই অবস্থায় তোমাদেরকে কোশ্চেন করি যে তোমরা এখান থেকে 60 মার্কসে কত অ্যাচিভ করতে চাও, সো আমি একটু কমেন্ট বক্সটা দেখবো যে তোমরা অ্যাকচুয়ালি কত অ্যাচিভ করার আশা রাখো, তোমরা অ্যাকচুয়ালি কত পাওয়ার আশা রাখো এইখানে এই 60 থেকে মূলত। তো এই 60 থেকে আমি একটা কথা বলি, এই 60 থেকে যদি অ্যাটলিস্ট তুমি 50+ না পাও তাহলে কিন্তু তোমার A+ পাওয়াটা কঠিন হয়ে যাবে। আর যেটা আমরা শুনে আসতেছি যে তোমাদের যদি গ্রেডিং হয় 90 মার্কসে, কথাটা তোমরা একটু বোঝার চেষ্টা করো, গ্রেডিংটা যদি হয় সামহাও 90 মার্কসে, তাহলে কিন্তু এই 60 মার্কসে তোমাকে অবশ্যই অ্যাট এনি কস্ট 54 পেতেই হবে। যদি 54 না পাও তাহলে কিন্তু তুমি রাইটিং দিয়ে কুলাতে পারবে না। সো মোটামুটি কিন্তু অনেক টাফ যদি আমরা ওইভাবে চিন্তা করি। কিন্তু যখন আমরা একটা পার্টিকুলার ওয়েতে পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস দেখবো, তখন কিন্তু ধীরে ধীরে সহজ হয়ে যাবে। আর আরেকটা জিনিস কখনোই ভোলা যাবে না, তোমাদের প্র্যাকটিস করার অ্যাবিলিটি, তোমাদের জানার ক্ষুধাই নিশ্চিত করবে তুমি কতটুকু ভালো করতে পারবা নির্দিষ্ট একটা পরীক্ষায়। সো আমরা যেহেতু আজকে শুরু করে দিলাম, সো এই পড়াশোনার ধারাটা আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো যেন অব্যাহত থাকে, কোনোভাবেই যেন তোমরা দমে না যাও, কোনোভাবেই যেন তোমরা পড়াশোনা থেকে দূরে সরে না যাও। এখন আসলে তোমাদের রাইটিং, এখন রাইটিং এর ক্ষেত্রে ফার্স্ট পেপারে যে চেঞ্জগুলো আসছে সেটা হচ্ছে, আগে দেখা যেত যে ফার্স্ট পেপারে শুধুমাত্র কম্পোজিশন থাকতো অথবা প্যারাগ্রাফ আর হচ্ছে স্টোরি রাইটিং থাকতো। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের গতানুগতিক যে প্যারাগ্রাফটা আছে অ্যান্সারিং কোশ্চেন, অর্থাৎ তোমার কিছু কোশ্চেন দেওয়া থাকবে সেটাকে তোমার অ্যান্সার করতে হবে, রাইট? সো এই কোশ্চেন দেওয়া থেকে যখন তুমি অ্যান্সার করবা তখন প্যারাগ্রাফটা কি হয়, একরকম হয়। আবার যদি তোমার গাইডেড রাইটিং হয়, প্যারাগ্রাফটা কোনো কোশ্চেন না দেওয়া থাকে তখন আরেক রকম হয়। সেটা আমরা সেকেন্ড পেপারে তোমরা যখন ক্লাস করবা বুঝে নিবা। তো এইখানে আমরা যেটা দেখবো যে আমাদের কিছু কোশ্চেন দেওয়া থাকবে, একটা পার্টিকুলার প্যারাগ্রাফ, ধরো এফরেস্টেশন অথবা গ্লোবাল ওয়ার্মিং অথবা বাস অ্যাক্সিডেন্ট, করোনা ভাইরাস, যেটা যেহেতু যেহেতু করোনা ভাইরাস বর্তমানে কি খুব মানে বেশি হাইপ তোলা একটা ঘটনা। সো এই যে এইভাবে ব্যাপারগুলা প্যারাগ্রাফগুলা আমাদের যখন লিখতে হবে, খেয়াল রাখতে হবে মার্কস ক্যারি করতেছে হচ্ছে 10, তাহলে সেই অনুপাতে আমাকে লিখতে হবে। অনেকে একটা কোশ্চেন তোমরা সবাই করো যে ভাই প্যারাগ্রাফ কত পৃষ্ঠা লেখা যায়, এটা তোমরা না শুধু, আমি যখন স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, আমরাও স্কুলে বা কলেজে থাকতে আস্ক করতাম যে স্যার এটা কেমন হবে, এটা কত লাইন লিখবো। তো আমি যেটা বলি, স্ট্যান্ডার্ড কোনো লাইন অথবা স্ট্যান্ডার্ড কোনো আধা পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা এইরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে তুমি ওই পার্টিকুলার যেই টপিকটা আছে ওই টপিকটা সম্বন্ধে কতটুকু জানো, এবং সেই যে কোশ্চেনগুলো সার্কুলেট করতেছে সেই কোশ্চেনগুলো থেকে তুমি কতগুলো অ্যান্সার দেওয়ার মতো অবস্থা রাখো, এবং তার সাথে সাথে তুমি কত সুন্দর করে লাইন অ্যাড করতে পারো, তোমার সেন্টেন্সের স্ট্রাকচারগুলো ঠিক আছে কিনা, তোমার ভোকাবুলারি ইউজগুলো ঠিক আছে কিনা, এই সবগুলো মেনটেন করে হচ্ছে তোমার এই প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তুমি যদি 1.5 পৃষ্ঠা লেখো সমস্যা নাই, 2 পৃষ্ঠাও চলে যায় কোনো সমস্যা নাই, কারণ এটা হইতেই পারে। 2.5 পৃষ্ঠা চলে গেলেও কোনো সমস্যা নেই, কারণ তুমি যদি সেইভাবে সেই ধাঁচে লিখতে পারো সঠিক লাইন, তবে সেটা কোনো ব্যাপার না। ইভেন 1.5 পৃষ্ঠাও যদি লেখো সেটাও কোনো ব্যাপার না। সো আলটিমেটলি তোমার লেখার যেই ধরন সেটাই নির্ধারণ করবে তুমি কতটুকু মার্কস ক্যারি করবে তোমার পরীক্ষার খাতায়। তারপরে দেখো কমপ্লিটিং আ স্টোরি, এইটাই কনসেপ্ট আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু একটা খেয়াল রাখতে হবে, নাম্বার কিন্তু কমে গেছে তোমাদের এসএসসিতে যেটা ছিল তার থেকে একটু কম, তাই না? সো এই কমপ্লিটিং এ স্টোরি কিন্তু আমাকে সেই অনুপাতেই লিখতে হবে। এখন কমপ্লিটিং এ স্টোরি সাধারণত কি আসে, সাধারণত যে মোরাল স্টোরিগুলো আসে সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি পরীক্ষা দেয়। তারপরে হচ্ছে বেশ কিছু স্টোরি যেগুলো হচ্ছে আমরা দেখি যে একটা দুর্ঘটনা বা সাম্প্রতিক ঘটনা সেটাকে তুলে আনার চেষ্টা করে, এখন তোমাকে নিজের মতো করে লেখার সুযোগ দেওয়া হয়। সো ওই যে একটা ব্যাপার থাকে না, ফিকশন নন ফিকশন, এই জিনিসটা তখন খুব ভাবায়, অর্থাৎ তোমার ইমাজিনারি যেই পাওয়ারটা সেটা কতটুকু, তোমার ইমাজিনেশন তুমি কতটুকু কাজে লাগাতে পারো, সেটা তোমার স্টোরি রাইটিং এর ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো রাইটিং ইন ফর্মাল লেটার অর ইমেইল, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে রাইটিং ইনফর্মাল লেটার অর ইমেল, এটার দুইটা একটা থাকবে, 5 নাম্বার থাকবে। সো সেই হিসেব করে কিন্তু তোমাকে অ্যান্সারটা লিখতে হবে, তাই না? সো আমরা কিন্তু ইমেইল লেখাগুলো খুব ইজি হয়ে গেছে, কারণ তুমি আমি প্রতিদিন প্রচুর ইমেইল সেন্ড করি, রাইট? আমরা চ্যাটিং করি বা গুরুত্বপূর্ণ কাজ করি, কিন্তু তার সাথে সাথে ইমেইলটাও কিন্তু আমাদের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। সো ওই ইমেইল হচ্ছে আমাকে ফরম্যাট আকারে লিখে আসতে হবে। তারপরে যে জিনিসটা আছে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ অর পোয়েমস এবং
অ্যানালাইজিং ম্যাপস, গ্রাফস অ্যান্ড চার্ট। এই দুইটা জিনিস কিন্তু আমাদের হিউজ ভূমিকা রাখে নাম্বার ক্যারি করার ক্ষেত্রে। কারণ হচ্ছে তুমি যদি এই দুইটা পার্টিকুলার জিনিসে ভালো কিছু লিখে আসতে পারো সঠিক থিমটাকে ব্যবহার করে এবং বুঝে বুঝে, তখন তুমি নাম্বার কিন্তু একদম ধরে রাখতে পারো যে 1-2 নাম্বার এদিক ওদিক হবে, কিন্তু মোটামুটি পূর্ণ নাম্বারের কাছাকাছি পেতে পারো। এবং এই দুইটা রাইটিং হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রাইটিং। তোমার বর্তমানে এইচএসসিতে না, তুমি এই দুইটা রাইটিং যেখানে পাবা সেটা হচ্ছে তোমার যে কোনো ধরনের ভর্তি পরীক্ষায়, যে কোনো ধরনের তোমার পরবর্তী লাইফে আফটার গ্র্যাজুয়েশন, তুমি সেটা এসওপি করো, বাইরে যাও, সব জায়গায় তোমার কাজে লাগবে। আইএলটিএস দাও, যে কোনো কিছুতে তোমার এই দুইটা জিনিস অনেক বেশি কাজে লাগবে। সো আমরা চেষ্টা করব এগুলোর জন্য আলাদা ক্লাস রেখে আমরা কি করব, প্রচুর প্র্যাকটিস করার চেষ্টা করব, ঠিক আছে? সো দুইটা জিনিস আরেকটু কনফার্ম করে দিই। তোমরা অনেকে খেয়াল করো যে পয়েম তোমাদের বইয়ে আছে। সো তোমরা অনেকেই জানো না যে লিটারেচার কি হয়েছে, ল্যাঙ্গুয়েজের সাথেই জড়িত। কিন্তু আমাদের যেই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং সিএলটি মেথড, এই মেথডে কিন্তু লিটারেচারটাকে এত বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে না। কারণ আমাদের কি হয়ে যাচ্ছে, সেটা সেই গ্রামার ট্রান্সলেশন মেথড অথবা ডিরেক্ট মেথড ইউজ করে আমরা পড়াশোনা করে থাকি। এখন যে ব্যাপারটা দাঁড়ায়, আমাদের যখন এসএসসি থেকে এইচএসসিতে আমরা উঠে আসি এবং সঙ্গে সঙ্গে একটা জিনিস খেয়াল করি যে পয়েম আসতেছে, পয়েম থেকে সামারি করতে হবে, পয়েম আসতেছে, পয়েম থেকে থিম রাইটিং লিখতে হবে, তখন একটু এলোমেলো লেগে যায়, তাই না? সো মোটামুটি প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা পয়েম থাকে। সেটা আইদার ওই যে 3 নাম্বার যে সিন প্যাসেজটা আছে না, ওইখানে আসে সামারি রাইটিং লেখার জন্য, অথবা শেষের যে কোশ্চেনটা আছে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ অথবা থিম, সেইখানে আছে। তো মোটামুটি এই দুইটার লেখার ধরন একই, কিন্তু তারপরও তোমার বেশি বেশি যেই মানে তুমি স্বাধীনতা পাবা, ফ্রিডমটা পাবা, সেটা হচ্ছে সেই লাস্টের যে আমার টপিকটা অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ আর থিম রাইটিং, সেইখানে তুমি নিজের মতো করে বেশি লিখতে পারবা। তো সামারির ক্ষেত্রে নিজের মতোই লিখতে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই তথ্যগুলোকে বেশি একটা প্রাধান্য না দিলে কিন্তু আমরা তখন তথ্য আর খুঁজে পাই না, যেটা তোমরা এসএসসি তে করে আসছো। কারণ তোমাদের এসএসসি তে যখন সামারি রাইটিং আসছে, তোমরা কিন্তু খুব সুন্দর করে দেখতে পারছো বেশিরভাগ মানুষের বায়োগ্রাফি আসছে, তাই না? সো মানুষের জীবন কাহিনী আসছে, সেইগুলোকে তোমাকে সামারাইজ করতে দেওয়া হয়েছে। সো এখন বলো কোশ্চেন সম্বন্ধে কার কি ধরনের প্রবলেম আছে, বা কে কোনটা পারি কে কোনটা পারি না, আমি একটু কমেন্টস গুলো দেখবো। ওকে, সো ভেরি গুড। মোটামুটি সবাই হচ্ছে মানে ব্যস্ত যে আসলে এই ধরনের কারিকুলামে কিভাবে আমরা করব। নো প্রবলেম, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, সবাই মোটামুটি জয়েন করছে। সো আমরা এখন দেখবো হচ্ছে স্যাম্পল কোশ্চেন। সো তোমাদের কোশ্চেন নিয়ে আর যেহেতু কোনো কোয়ারি নাই, সো কোনো প্রবলেম নাই। হ্যাঁ, কিছুই পারছি না স্যার একজন বলতেছে, নাজমুল। জেরিন বলতেছে কিছুই পারি না, কোনো সমস্যা নাই, কিছু পারার মতো হয় নাই এখনো, আমরা শুরু করেছি মাত্র, রাইট? তো আমরা পারবো, ঠিক আছে? যখন কোর্সটা শেষ হয়ে যাবে তখন আমরা সবাই ভালো করে পারবো, ঠিক আছে? নো প্রবলেম। সো এখন খেয়াল করো যে জিনিসটা, একটা স্যাম্পল কোশ্চেন তোমাদের সামনে আনছি। সো ধরো আমরা আজকেই এইচএসসি এক্সামিনেশনে বসতে যাচ্ছি। আমরা এখন এই যে যারা যারা আমরা এখন অনলাইনে আছি, আমরা সবাই কি করব, এই পরীক্ষাটায় বসতে যাব। তো তখন আমরা দেখবো যে আমাদের কোশ্চেনটা কিভাবে আসছে। সো প্রথম ধাক্কাটা সামলানোর চেষ্টা করি, তাহলে হয়তো কি করতে পারবো, পরবর্তীতে বুঝতে পারবো যে কি ধরনের কোশ্চেন আছে। তো দেখো এইখানে একটা প্যাসেজ আছে। তো প্যাসেজটা হচ্ছে কি, তোমাদের বইয়ের থেকেই, টারশিয়ারি এডুকেশন নিয়ে। সো এই টারশিয়ারি এডুকেশন যে বাংলাদেশে কিভাবে হয়ে থাকে এবং সেই টারশিয়ারি এডুকেশনটা কত ভাগে ভাগ করা হয়েছে, সেই একটা ব্যাপার স্যাপার নিয়ে হচ্ছে একটা প্যাসেজ। তো তুমি যখন কোশ্চেন পেপারটা দেখবা, তোমার চোখের সামনে ঠিক এমন ভাবে একটা কোশ্চেন পেপার থাকবে, তাই না? একদম সুন্দর A4 সাইজের। তো থাকার পরে তুমি যে জিনিসটা করবা, তুমি হচ্ছে এরকম সিন প্যাসেজটা পড়া শুরু করলা। পড়া শুরু করার পর কিছুক্ষণ তুমি বুঝতে পারলা যে হ্যাঁ, আমি তো অলরেডি পূর্ব প্রস্তুতি নিয়ে আসছি। সো এই জিনিসটা হচ্ছে এরকম। তো তুমি যখন নিচে যাবা, তখন শেষ হওয়ার পরে তুমি দেখতে পারবা যে এরকম এমসিকিউ আসছে। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা থাকে, আমরা আগেই বলেছি, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ। সো এই যে এমসিকিউটা, এই এমসিকিউটা হচ্ছে কি, যে ম্যান্ডেটরি, তোমার লাগবেই। এবং এমসিকিউতে কিভাবে কোশ্চেন আসে আমি আবার প্রথম দিনই বলে দিচ্ছি। এমসিকিউতে যদি তোমার ভালো করতে হয়, তোমাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই প্যাসেজটাই আমরা পড়তেছি না কেন, তার একদম A to Z তোমাকে সুন্দর মতো বুঝতে হবে। এখন A to Z বোঝার উপায় কি, তুমি যদি সেইখানের পার্টিকুলার ইম্পর্টেন্ট যেই ইংলিশ ওয়ার্ড গুলো আছে, সেগুলোর আক্ষরিক বাংলা অর্থটা জানো প্রথমত, তোমার জন্য খুবই উপকারী। তাহলে তুমি কোশ্চেনটা ধরতে পারবা যে এটা কেন বলছে বা কি বোঝাচ্ছে। তারপর হচ্ছে তুমি যদি লাইনগুলোকে প্যারাফ্রেজ করে করে ধরতে পারো যে না, এই লাইনটার মিনিং হচ্ছে এরকম, এই লাইনটা এই ধরনের একটা মিনিং বোঝাচ্ছে, ঠিক আছে? বা এই লাইনটা হচ্ছে পরবর্তী লাইনের সাথে সংযুক্ত কোনো একটা লিঙ্কার দিয়ে।
এইভাবে যখন তুমি দেখবা তখন তোমার জন্য আরো সহজ। সেকেন্ডলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভোকাবুলারি গুলোর সিনোনিম অ্যান্টোনিম অনেক জানতে হবে। অর্থাৎ পার্টিকুলার যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলোর সিনোনিম প্লাস অ্যান্টোনিম জানাটা আমাদের জন্য খুবই জরুরি, কারণ এমসিকিউতে এই ধরনের কোশ্চেন অহরহ আসে। সো তোমরা কিন্তু আজকে থেকে যেটা খেয়াল করবা, যে কোনো জিনিসের সিনোনিম বা অ্যান্টোনিম সেটা শেখার চেষ্টা করবা এইভাবে যে লাইন লিখে লিখে অথবা ফ্ল্যাশ কার্ড তৈরি করে করে, ঠিক আছে? তারপরে যদি তোমার না হচ্ছে তখন তুমি আমাকে পার্সোনালি আস্ক করবা, আমি ট্রাই করবো তোমার সিনোনিম বা অ্যান্টোনিম এবং ভোকাবুলারি যেই মান উন্নয়ন সেটা কিভাবে করা যায়। সো এইভাবে করে যে এমসিকিউস এর ব্যাপারটা আছে, এই এমসিকিউ কিন্তু তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার দিতে হবে। যে যখন তুমি পরীক্ষার হলে আসো, তোমার কাছে খাতাটা আছে, সেখানে তুমি অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 লিখে এই এমসিকিউ অ্যান্সার সুন্দর করে দেওয়া শুরু করে দিলা। তারপরে এমসিকিউ যখন শেষ করলাম তখন তোমার সামনে ঠাস করে এই ধরনের একটা ব্যাপার আসবে, যেটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। তাহলে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনটা কি? ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে কোশ্চেন লিখতে হয়, এখানে প্রত্যেকটা মার্কস ক্যারি করা হচ্ছে 2 করে, রাইট? 5 ইন্টু 2 দ্যাট মিনস 10। সো এই যে ব্যাপারটা যে 2 করে ক্যারি করে, তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তাহলে সেইভাবেই লিখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের গুণগত মান অনুসারে তোমাকে অ্যান্সারটা দিয়ে দিতে হবে। এখন সবার একটাই কোশ্চেন থাকে যে ভাইয়া কোশ্চেনটা যখন আমি অ্যান্সারটা লিখতে যাব তখন আমি কি এটা খুব বড় করে লিখবো, ইলাবোরেট করে লিখবো? না, এত বেশি ইলাবোরেট করার কোনোই প্রয়োজন নাই। কারণ হচ্ছে তুমি ইলাবোরেশন করে কি পাবা? তোমাকে যদি একটা কোশ্চেন বলে যে হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্রম দ্য আদার পাবলিক ইউনিভার্সিটিস, নিশ্চয়ই এটা তুমি অ্যান্সারটা কিন্তু নিজে থেকে দিতে পারবা, কিন্তু অ্যান্সারটা দিতে হবে কোথা থেকে? সিন প্যাসেজ থেকে, তাই না? সো নিশ্চয়ই সিন প্যাসেজে এমন কিছু অংশ আছে যেখানে সুন্দর মতো বলে দেওয়া হয়েছে যে কি কি ডিফারেন্সেস আছে ন্যাশনাল ইউনিভার্সিটি এন্ড পাবলিক ইউনিভার্সিটি। তো তোমাকে কি করতে হবে যে কোশ্চেনের টেন্সটা আছে সেই টেন্সের সাথে সেন্সটাকে কাজে লাগিয়ে ঠিক সেইভাবে কিছু যুক্তি তুলে ধরতে হবে। সেটা তুমি বুলেট পয়েন্ট দিয়ে লেখো, সেটা তুমি একটা নির্দিষ্ট লাইন বাই লাইন লিখে যাও, যেইভাবেই লেখো লিখে হচ্ছে তুমি কি করে দিবা? অ্যান্সার করে দিলা। অ্যান্সার করে দিলে তোমার যদি ভোকাবুলারি সঠিক থাকে, টেন্স ঠিক থাকে, তোমার যদি লাইনের কোনো প্রবলেম না থাকে, তুমি আলটিমেটলি কি পেয়ে যাবা? 2-2 পেয়ে যাবা। সো এইভাবে করে আমাদের এই কোশ্চেন অ্যান্সার সেশনটা করতে হয়। তারপরে দেখবা একটা প্যাসেজ এসে পড়বে। তো তখন তুমি কোশ্চেন অ্যান্সার শেষ করলা, তোমার চোখের সামনে কি আসলো? এই যে প্যাসেজ। সো আরেকটা প্যাসেজ। তাহলে তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফার্স্ট পেপার যখন এক্সাম আমরা দিতাম, তোমরা দিতা এসএসসিতে, প্যাসেজ ছিল মাত্র 2টা, তাও ছোট ছোট প্যাসেজ আসতো, তাই না? সো ছোট ছোট প্যাসেজগুলো খুব দ্রুত পড়ে টরে আমরা কিন্তু অনেকেই ফার্স্ট পেপার এক্সাম 1 ঘন্টায়, 1.5 ঘন্টায়, 2 ঘন্টায় দিয়ে দিই, তাই না? তোমরা কে কয় ঘন্টায় দাও আমাদেরকে জানাতে পারো কমেন্ট বক্সে যে তোমরা সাধারণত কত ঘন্টায় ফার্স্ট পেপার এক্সামটা দিয়ে থাকো। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করে তোমাদেরকে আবারও বলতেছি, এই যে পার্টিকুলার প্যাসেজগুলো এগুলা কিন্তু এতটা ইজিলি তুমি নেগোশিয়েট করতে পারবে না যদি তুমি প্রচুর প্র্যাকটিস না করো। সো প্র্যাকটিস করতে থাকলে তখন একটা আমাদের আশার দুয়ার খুলবে যে আমরা ইজিলি নেগোশিয়েট করতে পারবো। সো এই আলটিমেটলি যেই সিন প্যাসেজটা আসবে সেকেন্ড, সেখান থেকে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই ধরনের একটা ইনফরমেশন ট্রান্সফার। সো এই ধরনের ইনফরমেশন একটা ট্রান্সফার টেবিলে তোমাকে কি করতে হবে? ওই যে পার্টিকুলার যে জিনিসটা তুমি পড়েছো সেখান থেকে কিছু তথ্য গ্যাদার করে তোমাকে কি করতে হবে? এখানে জাস্ট লিখে দিতে হবে। এখন পরীক্ষার খাতায় তুমি কিভাবে অ্যান্সারটা লিখবে? নিঃসন্দেহে পরীক্ষার খাতায় তুমি সুন্দর মতো টাইটেল দিবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 3, এন্ড সুন্দর করে লেখার পর তুমি লিখবা যে এই যে আই এর অ্যান্সারটা লিখে দিবা। তারপরে নিচে নিচে লিখবা, কখনোই চেষ্টা করবা না যে পাশে পাশে লেখার, এটা খুব ব্যাড একটা হ্যাবিট। তোমরা অবশ্যই চেষ্টা করবা যে নিচে নিচে লিখে যেতে, দেন 2 নাম্বার লিখবা, 3 নাম্বার লিখবা, এইভাবে করে তোমরা সঠিক অ্যান্সারটা দিয়ে দিবে। এবং মাইন্ডে তোমরা যখন ইনফরমেশন ট্রান্সফার অ্যান্সার দিবা, ভাইয়ারা একটা কথা মনে রেখো, ইনফরমেশন ট্রান্সফার লেখার সময় তোমাকে খেয়াল রাখতে হবে কোন জায়গায় ক্যাপিটাল লেটার ইউজ হয়, কোন জায়গায় স্মল লেটার ইউজ হয়, কোন জায়গায় কোন ধরনের প্রিপোজিশন ইউজ হচ্ছে, কোন জায়গায় আমার পার্টিকুলার পাংচুয়েশন মার্ক দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা আমরা অনেকেই ভুলে যাই, ক্যাজুয়ালি নিয়ে নিই। দেখো এইখানে প্রথম লাইনটা কি দেওয়া আছে? খালি না, বক্স না? এখানে যে অ্যান্সারটা আমি দিব সেটা অবশ্যই আমাকে ব্লক লেটার দিয়ে শুরু করতে হবে। যদি না করি তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাবো না। সো এই কিছু টুকটাক দিয়ে যদি মেনটেন করি তাহলে কিন্তু মোটামুটি আমাদের পরীক্ষার খাতাটা ইজি হয়ে যায়। খুব কঠিন কোনো পরীক্ষা না, খুব কঠিন কোনো বিষয় না এই ইংরেজি প্রথম পত্র। তারপরে দেখো যে জিনিসটা হয়, ফ্লো চার্টটাও থাকে। ফ্লো চার্টের ক্ষেত্রে তোমাদের এই ধরনের কোনো চার্ট দেওয়া থাকবে, একটা নির্দিষ্ট লাইন লেখা থাকবে ধরো। সো এই লাইন লেখার পরে তোমাকে বলবে যে এর ক্যারেক্টারিস্টিক্স গুলো বর্ণনা করো। কিন্তু ফ্লো চার্টে যেটা তুমি করতে পারবা না, নিচে নিচে লেখবা খুব সুন্দর করে, কিন্তু তুমি এখানে কোনো ফুল সেন্টেন্স লিখতে পারবা না। এখন তোমরা বলতে পারো ফুল সেন্টেন্স না লিখলে আমি কিভাবে আমার কথাগুলোকে তুলে ধরবো?
ফুল সেন্টেন্স না লিখেও আমার কথাগুলোকে তুলে ধরা সম্ভব বেয়ার ইনফিনিটিভ ইউজ করে, জিরান ইউজ করে। তো ফুল সেন্টেন্স দিয়ে এখানে এটাই বোঝাচ্ছে যে আমি কোনো পার্টিকুলার ট্রেডিশনাল ওয়েতে সাবজেক্ট ইউজ করব না, যেমন হি, শি, দে, রহিম, এরকম কিছু আমরা ইউজ করব না। ঠিক আছে, দ্য সিচুয়েশন, এই ধরনের জিনিসগুলো আমরা ইউজ করব না। সো আমরা যখন করব তখন আমরা প্রত্যেকটা খুবই খুবই খুঁটিনাটি থেকে শুরু করে ফ্লোচার্ট কিভাবে লেখা যায় আমরা লিখবো এবং লেখা শিখবো। তারপরে দেখো রাইট এ সামারি অফ দ্য ফলোইং পয়েম। পয়েমটা এখানে ছোট করে দেওয়া আছে, তো মোটামুটি একটা বড়সড় পয়েম আসে, ওই পয়েমের সামারিটা আমাদের লিখতে হয়। পয়েম না আসে মাঝে মাঝে আবার সিন প্যাসেজও এসে পড়তে পারে, সেটাও বইয়ের থেকেই আসে, পয়েমগুলো বই থেকে আসে। সো আমরা পয়েমগুলো আলাদা আলাদা করে পড়ে ফেলবো, যেন আমরা পয়েমগুলোর থিম রাইটিং অ্যাজ ওয়েল অ্যাজ সামারি রাইটিংটা লিখতে পারি। ঠিক আছে, সো প্রত্যেকটা ক্লাসে কিন্তু মনোযোগ দিয়ে উপস্থিত থাকতে হবে। যদি উপস্থিত থাকো তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো যেন তোমরা এই কোর্সের মাধ্যমে মোটামুটি প্রত্যেকটা জিনিস শেষ করে ফেলতে পারো, এবং তারপরে হচ্ছে তোমরা তোমাদের প্র্যাকটিস লেভেল দিয়ে তোমাদের প্র্যাকটিস করে করে তোমরা সেইখানে একটা মানে একদম স্ট্রং একটা ফার্ম একটা পজিশনে চলে যেতে পারবে। সো তারপরে যে জিনিসটা হচ্ছে যে আমাদের যে উইথ ক্লুজ এন্ড উইদাউট ক্লুজ আছে, ঠিক এইভাবে আসবে যেমনটি করে তোমাদের এসএসসি তে এসেছিল। সো এইখানে যে জিনিসটা এসএসসি তে তোমরা দেখো, এসএসসি তে আমাদের যেই উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজ আসে, সেটা কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে বাহির থেকে আসছে, তাই না? বাহির থেকে আসে বলতে বোঝাচ্ছি অর্থাৎ আমাদের কমন পড়ে না, এরকম একটা টেন্ডেন্সি আমরা দেখি। কিন্তু আমি তোমাদেরকে বলি আমাদের ইংলিশ ফর টুডে বই থেকেই মোস্ট প্রবেবল যেই আমার উইদাউট ক্লুজ বা উইথ ক্লুজের জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে প্যাসেজ গুলো আসে, সেগুলোই সাধারণত ঘুরে ফিরে বোর্ড গুলাতে যেগুলো আসে এসে পড়ে। সো তুমি কিন্তু খুব বেশি দূরে যেতে হয় না, তুমি যদি বিগত 2 থেকে 3 বছর বা অ্যাটলিস্ট 5 বছর ভালো মতো প্র্যাকটিস করো, দেখবা যে কোনোটা সরাসরিও কমন পড়ে যেতে পারে, অথবা গ্যাপস গুলো চেঞ্জ করে করে দিয়ে বা লাইনের অর্ডার গুলো সিম্পলকে কমপ্লেক্স সেন্টেন্সে বানিয়ে কমপ্লেক্সকে কম্পাউন্ড সেন্টেন্সে বানিয়ে অর্ডার গুলো চেঞ্জ করে করে দিয়ে এরকম থাকে। সো উইথ ক্লোজ আমরা সবাই মোটামুটি পারি। প্রবলেমটা যেটা হয় তোমাদের স্ক্রিনের উপর এখন আছে সেটা হচ্ছে উইদাউট ক্লোজ। উইদাউট ক্লোজের কি প্রবলেম গুলো হয়? উইদাউট ক্লোজের প্রবলেম গুলো হচ্ছে ফার্স্ট অফ অল আমরা পার্টস অফ স্পিচ বুঝি না। এটা অনেকে আমাকে কালকেও বলেছো। সো আসলে পার্টস অফ স্পিচ তোমরা শিখে যাবে যখন তোমরা গ্রামার ক্লাসগুলো করবে, সো এবং তোমাদের প্র্যাকটিসটাও তখন হয়ে যাবে। সো পার্টস অফ স্পিচটা আমাদের খুব ভালো মতো জানতে হবে। স্পেশালি যেই কথাটা আমি বলতে চাই, ইন্টারচেঞ্জ অফ ওয়ার্ডস। তোমাদের ইন্টার লেভেলে মানে এইচএসসি এক্সাম দিতে হলে ভাইয়ারা ইন্টারচেঞ্জ অফ ওয়ার্ডস, তার মানে হচ্ছে পার্টস অফ স্পিচের যে বিভিন্ন ধরনের চেঞ্জগুলা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি বলতেই না পারো সেই চেঞ্জগুলো, তাহলে কিন্তু খুব ঝামেলায় পড়ে যেতে হবে। কোনটাকে বলে লোকেট আর কোনটা হচ্ছে লোকেশন, সেটা তুমি যদি না বলো, কোনটা হচ্ছে নাউন আর কোনটা হচ্ছে ভার্ব, তাহলে কিন্তু তোমার ঝামেলায় পড়তে হবে। ঠিক তেমনি করে তোমাকে এই পার্টস অফ স্পিচ গুলো ঠিকভাবে জানার মাধ্যমে এই ধরনের যেই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গুলো এগুলো তোমরা কন্ট্রোল করতে পারো। তারপরেও মাঝে মাঝে কিন্তু আমরা কি করতে পারি যে হুবহু যদি পড়ে যায়, তখন প্র্যাকটিস করে করে ওই যে আমাদের একটা শর্টকাট নিয়ম আছে যে প্রচুর মডেল কোশ্চেন পড়বো, প্র্যাকটিস করবো, বোর্ড কোশ্চেন পড়বো, কমন যদি পড়ে যায় তাহলে তো একদম সুন্দর লিখে দিয়ে আসবো। তবে টেন্ডেন্সিটা এইভাবে তৈরি না করে যেটা করলে ভালো হয় সেটা হচ্ছে মানে 1 by 1 নেওয়া। এই যে ধরো এটা পরীক্ষায় আসছে, পরীক্ষার আগে তুমি প্রস্তুতি নিচ্ছ, আমরা ক্লাসে পড়াচ্ছি, তখন তুমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তুমি তখন অ্যান্সার করার ট্রাই করো। অ্যান্সারটা ভুল হতে পারে, অ্যান্সারটা সঠিক হলো না, কিন্তু তুমি জানতে পারলা যে কিভাবে করে এই পার্টস অফ স্পিচটা বসলো, ওয়ার্ডটা কেন আসলো, কন্টেক্সট কি হলো। এখন করোনা ভাইরাসের কনটেক্সটে যদি ট্রি প্লান্টেশনের কথা আমি নিয়ে আসি, তাহলে নিশ্চয়ই কনটেক্সটটা এক থাকে না, রাইট? সো ওই ক্ষেত্রে ওয়ার্ডের যে সেট অফ ওয়ার্ডস একরকম, আবার ট্রি প্লান্টেশনের ক্ষেত্রে সেট অফ ওয়ার্ডস আরেক রকম। সো এই টুকটাক জিনিসগুলো মাথায় তোমাদের কিন্তু রাখতে হবে। যদি রাখতে পারো তাহলে কিন্তু তুমি কামিয়াব হয়ে যাবে। তারপরে যে জিনিসটা আসে জানোই তোমরা, বলেই দিছি, রিঅ্যারেঞ্জ। সো রিঅ্যারেঞ্জ গুলো কি হয়, এক ধরনের এলোমেলো অর্ডারে দেওয়া থাকে, তোমাদেরকে এটাকে সুন্দর মতো সঠিক অর্ডারে লিখে নিতে হয়। সো এইটা তোমরা অবশ্যই শিখে যাবা, এটা আমাদের প্র্যাকটিস করার অপশন থাকবে, আমরা প্র্যাকটিস করতে দিব তোমাদেরকে। তারপরে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, অলরেডি বলে ফেলেছি। সো এইভাবে প্যারাগ্রাফ রাইটিং আসবে, তোমরা প্যারাগ্রাফটা লিখে ফেলবা। দেন হচ্ছে তোমার স্টোরি, তো স্টোরি থাকবে, স্টোরিটাকে কমপ্লিট করতে হবে অ্যাজ ইউজুয়াল, টাইটেল তো দিতেই হবে, টাইটেল ছাড়া তো স্টোরি হয় না। সো আরেকটা জিনিস বলে দিই, টাইটেলটা যত বেশি ক্যাচি হবে, অর্থাৎ তুমি তোমার টাইটেল দিয়ে যত বেশি তোমার যে ইনভ্যাজিলেটর থাকবে অথবা তোমার যেই খাতাটা যে দেখবে তাকে যদি তুমি কি করতে পারো, তুমি হচ্ছে মুগ্ধ করতে পারো, তাহলে কিন্তু তোমার কাজ মোটামুটি হয়ে যায়।
আর গল্পটা যদি তুমি এমন হয় যে তুমি ফিকশন লেখছো, নো প্রবলেম, তুমি নন ফিকশন লেখছো তাতেও সমস্যা নাই, কিন্তু নন ফিকশনটাও যেন এমন হয় যেন বাস্তবটা বাস্তবের মতোই দেখা যায়। আর ফিকশনটা হইলেও যেন এমন হয় যেন ইমাজিনেটিভ রাইটিং এমন কিছু না লিখি যেটা হচ্ছে কি আমাদের সঙ্গতিপূর্ণ না, অর্থাৎ উল্টো পাল্টা ওয়ার্ড ইউজ করা, অথবা যে কোনো কনটেক্সটকে ধরে নিয়ে আরেকটা কনটেক্সটে নিয়ে নিজের মন মতো মানে যা খুশি তা লিখে দেওয়া, এটাও আমাদেরকে একটু কি করতে হবে, প্রহিবিট করতে হবে। লেখার আমাদের সুযোগ আছে, দিয়ে দিছে লেখার জন্য, কিন্তু আমাকে যদি আলটিমেটলি মার্কসটা পেতে হয় এবং কম রিমার্কস পেতে হয়, তাইলে আমাকে ওই ওয়েগুলো মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে তোমার কি হচ্ছে এই ধরনের যেই লেটারগুলো থাকে ইনফর্মাল অথবা হচ্ছে তোমার ইমেইল, এগুলো তোমাদেরকে লিখতে হবে। তারপর হচ্ছে এই যে একটা গ্রাফ চার্ট, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, না দেখতে পারলে বলো, আর দেখতে পারলে তো ভালো। এই যে তোমাদের গ্রাফগুলো আছে, এটাকে আমরা বলতেছি কি বলতো, গ্রাফ চার্ট। আবার আমাদের আছে কি কিছু পাই চার্ট, আবার আমাদের বেশ কিছু আছে বার চার্ট। তো অনেকে এটাকে বার চার্টও আমরা বলতে পারি। সো এই বার চার্ট বা গ্রাফ চার্ট গুলো থেকে আমাদের কি করতে হয়, আমাদেরকে একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিটে, কথাটা মনে রাখো, 80 ওয়ার্ডস, তার মানে তোমাকে কিন্তু অ্যাটলিস্ট 80 ওয়ার্ডস কি করতে হবে, লিখতে হবে। অনেকে মনে করে 80 ওয়ার্ডস এর ভিতরেই লিখতে হবে, এটা কিন্তু ভুল। ডেসক্রাইব দ্য গ্রাফ ইন অ্যাট লিস্ট 80 ওয়ার্ডস, তার মানে তুমি যদি গ্রাফটাকে যেন তেন ভাবে মাত্র 50টা 60টা ওয়ার্ড লিখে শেষ করে দাও, তাহলে কিন্তু হবে না। এখন অনেকে কোশ্চেন করে যে ভাই আমি 1.5 পৃষ্ঠা লিখছি, আমার 80 ওয়ার্ড কেন হবে না? আমি 1.5 পৃষ্ঠা লিখছি, আমার তো 100 ওয়ার্ডের উপর হয়ে গেছে। আচ্ছা, ওয়ার্ড কাউন্টের ব্যাপারটা যেটা হচ্ছে, একই ধরনের ওয়ার্ড দুইবার কাউন্ট করা যায় না। সেটাকে যদি তুমি ভার্ব থেকে নাউন বানাই দাও, সেটা কাউন্ট হবে, কিন্তু সেটা যদি ভার্বের বিভিন্ন ফর্মে রাখো, সেটাও সাধারণত কাউন্ট মাঝে মাঝে করে না। তারপর হচ্ছে আর্টিকেল গুলো, একাধিকবার ইউজ করা প্রিপোজিশন গুলো, এগুলো হচ্ছে আমরা কাউন্টে রাখতে পারি না। সো সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড কাউন্টটা অনেক সময় কমে যায়, আমাদের যে এক্সপেকটেশন থাকে ওই এক্সপেকটেশন অনুসারে হয় না। সো বি ভেরি কেয়ারফুল, যখন থেকে এটা লেখা আমরা শুরু করব, বোঝা শুরু করব, চেষ্টা করবো যে আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে অ্যাটলিস্ট 120 ওয়ার্ড লিখতে পারি, 100 ওয়ার্ড লিখতে পারি, অ্যাটলিস্ট 80 ওয়ার্ডসটা যেন থাকে, না থাকলে তো হয় না। এবং কিছু কিছু জায়গায় ইনফরমেশনগুলোকে হাইলাইট করে দিতে হয়। সেই হাইলাইট আমরা কিভাবে করব, সেটা আমরা নিচে দাগ দিয়ে করে দিতে পারি, যেন আমরা বুঝতে পারি যে এরকম থেকে এরকম সময় এই ধরনের ঘটনাগুলো এসেছে। তো স্ট্যাটিস্টিক্স রিড করা সহজ হিসেব। তো স্ট্যাটিস্টিক্স রিড করতে হলে তোমাদেরকে বেশি বেশি এগুলোকে দেখতে হবে, এবং যে কোনো গিভেন সিচুয়েশনে তোমাদেরকে ওই পার্টিকুলার ওয়েতে ডেসক্রাইব করার ক্ষমতা রাখতে হবে। এখানেও কিন্তু ভোকাবুলারির কোনোই কি নাই, জুড়ি নেই, অর্থাৎ ভোকাবুলারি না জানলে এখানেও আমার তোমাকে থেমে যেতে হবে। এবং যেটা আছে সেটা হচ্ছে রাইট ডাউন দ্য থিম অফ দ্য ফলোয়িং স্টোরি। সো এরকম একটা স্টোরি থাকবে, র্যান্ডম র্যান্ডম একটা স্টোরি থাকবে, সেই স্টোরি থেকে তোমাকে কি করতে হবে, একটা পার্টিকুলার থিম লিখতে হবে নিজের মতো করে, একদম নিজের মতো করে, যে তুমি ওইটাকে কিভাবে কোন চোখে দেখো। সো এই ধরনের রাইটিং গুলো তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে তুমি যখন এই ধরনের রাইটিং গুলো লিখতে যাবা, স্পেশালি ভার্সিটির এক্সামিনেশন গুলোতে, অথবা হচ্ছে পরবর্তী গ্রাজুয়েশন শেষে যে এক্সাম গুলো আছে, তখন তোমার এই জিনিসগুলো দেখবা ঘুরে ফিরে আসতেছে, তখন তোমার চোখে ভাসতে থাকবে যে আচ্ছা এইভাবে লিখতে হয়। সো এই জিনিসগুলো যদি তোমরা ঠিকঠাক বুঝে থাকো, তাহলে কিন্তু আমরা মোটামুটি আজকের ক্লাসে চলে আসতে পারি, অর্থাৎ আমাদের পার্টিকুলার যে টপিকটা আছে সেই টপিকে চলে আসতে পারি। সো আমি একটু দেখি যে আমাদের কমেন্ট বক্সে সবার কি অবস্থা, এবং সবাই আমরা কতটুকু কি বুঝতে পারতেছি এবং কি বুঝতে পারতেছি না, সেইটাও আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে, আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা অনেক সময় পার্সোনাল নেটওয়ার্কের প্রবলেম হয় ভাইয়ারা, তাহলে একটু খেয়াল রাখবা। একজন বলতেছে যে থিম মানে কি, ব্যাপার খেয়াল করো যে থিম মানে কিছুটা হচ্ছে তুমি কোনো একটা বিষয় শিখলে, তুমি একটা বিষয় শেখার পর, জানার পর, পড়ার পর তুমি ওইটাকে কি করলে, ওইটার ঘটনাটাকে ধরে তুমি কতটুকু নিজের মতো লিখতে পারলে, সেইটাই হচ্ছে সাধারণত থিম। থিমেটিক একটা ওয়ার্ডের সাথে তোমরা অনেকে পরিচয় আসো না, থিম এটিক, ঠিক আছে? সো ওই থিম থেকেই মূলত ওই থিমেটিক ওয়ার্ডটা আসে। সো থিমগুলো আমরা দেখবো যখন আমরা আরো বেশি কি করব, আমরা আলোচনা করব, তখন এই থিমগুলা এসে পড়বে। যে কোনো একটা নির্দিষ্ট টপিক অথবা সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা কি করি, নিজেদের একটা রিপ্রেজেন্টেশন আমরা সেটা তুলে ধরি। ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই তোমার কোশ্চেনের জন্য। সুন্দর কোশ্চেন ছিল। একজন বলতেছে সবাই ক্লাসে মনোযোগ দাও, মাস্ক পরে ক্লাস করবে। হ্যাঁ, তোমরা মাস্ক পরে ক্লাস করতে পারো। একজন বলতেছে ভাইয়া গ্রাফ রাইটিং এ কি নিজের অপিনিয়ন দেওয়া যাবে? খুব সুন্দর একটা কোশ্চেন। গ্রাফ রাইটিং এ কখনোই নিজের অপিনিয়ন দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই নিজের অপিনিয়ন দেওয়ার কোনোই প্রশ্ন আসে না। শুধুমাত্র শেষ লাইনে গিয়ে, শেষ যেই তুমি মানে উপসংহার যেটা বাংলায় বলতেছো, কনক্লুশন করতে গিয়ে, তখন তুমি নিজের মতো করে একটা লাইন লিখে দিতে পারো,
কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা থাকবে সেইটা ছাড়া আর কোনোভাবেই অন্য কোনো লাইন যেন আমার নিজের ধারণা বা অপিনিয়নকে নির্দিষ্ট করে না বোঝায়। কারণ সেইখানে আমাদের বুঝতে হবে যে আমরা ওই জিনিসটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস করি, তো সেইখানে আমার ধারণাটা কোনোভাবেই দরকার নেই। আচ্ছা, একজন বলতেছে সাউন্ড একটু বেশি হলে ভালো হইতো। কোনো সমস্যা নাই, সাউন্ড বেশি হয় কিনা আমি দেখতেছি। ওকে, সো হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, নো প্রবলেম। অনেকে বলতেছে ভাইয়া এই টাইমে তো ঘুম পায়। আসলে ঘুম টুম তো পায়, কোনো সমস্যা নেই। একজন বলতেছে 2-3 ক্লাস পর পরীক্ষা নিয়েন। ওকে, নো প্রবলেম, আমরা পরীক্ষা নিব, কোনো সমস্যা নেই, আমরা আসলেই পরীক্ষা নিব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে যদি আমাদের টপিকস গুলো আমরা বলে থাকি, তাহলে দেখো তো ভাইয়ারা, তোমাদের এখানে একটা নাম আছে, তোমরা সবাই কি তাকে চেনো? তোমরা কি সবাই তার নামটা শুনেছো? নেলসন ম্যান্ডেলা। কে কে শুনেছো বলো তোমরা? যদি তোমরা শুনে থাকো, তাহলে এই নেলসন ম্যান্ডেলা কে, তোমরা কি সেটা জানো? নেলসন ম্যান্ডেলা কাকে, মানে কাকে এখানে বোঝানো হচ্ছে, কে সেই লোক, এবং তার পুরো নামটা কি কেউ বলতে পারবা? যদি বলতে পারো, তাকে কিন্তু আমি কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটা গাছ উপহার দিব, ঠিক আছে জুবায়ের? আমরা তাকে একটা গাছ উপহার দিব যদি কেউ নেলসন ম্যান্ডেলার পুরো নামটা কমেন্ট বক্সে লিখে দিতে পারে। সবার ফার্স্টে যে দিবে তাকে এই গিফটটা দেওয়া হবে, ঠিক আছে? সো দেখো, এই যে নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা কিন্তু ছিলেন একজন সাউথ আফ্রিকান নাগরিক। সো এই সাউথ আফ্রিকান নাগরিকটা পুরো বিশ্বে সমাদৃত, অর্থাৎ তাকে চেনে না এমন কোনো লোক মানে সহসাই খুঁজে পাওয়া যাবে কিনা জানি না। কারণ উনি যেই ধরনের আন্দোলন করে আসছেন এবং যেই আন্দোলনের উনি পথিকৃৎ ছিলেন, পায়োনিয়ার ছিলেন, সেই আন্দোলন কিন্তু পৃথিবীতে যুগ যুগ ধরেই চলে আসতেছে, তাই না? সো এই যে বর্ণবাদ, দেখো নেলসন ম্যান্ডেলার পরে আমরা যেই কথাটাকে বলতেছি অ্যাপার্টহেইড, অনেকের কাছেই আজকে প্রথম এই ওয়ার্ডটা, ঠিক না? আবার অনেকে অলরেডি বইটা পড়ে ফেলেছে, তাই ওদের কাছে এটা নতুন না। সো অ্যাপার্টহেইড মানে হচ্ছে কি? বর্ণবাদ, বর্ণ বৈষম্য। এই ওয়ার্ডটার সাথে পরিচিত আমরা সবাই, স্পেশালি যারা ফুটবল ফ্যান্স আছো তোমরা, তোমরা কিন্তু এইটার একটা সিনোনিমের সাথে খুব দারুণভাবে পরিচিত, রেসিজম, রেসিস্ট, তাই না? সো আমরা কিন্তু এমন অনেক ফুটবলার দেখেছি যারা হচ্ছে কি বর্ণবাদের শিকার হয়েছে। সো এই যে বর্ণবাদ, এই বর্ণ বৈষম্য, এটা কিন্তু এখন বর্তমানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে, এবং এই বর্ণবাদ থেকে সিভিল ওয়ার পর্যন্ত হয়। আমি যদি ওয়ার্ডটা লিখি, তোমরা কেউ কি জানো যে সিভিল ওয়ার মানে কি? তোমরা কি বলতে পারবে সিভিল ওয়ার দিয়ে তোমরা কি বুঝো? সিভিল ওয়ার হচ্ছে একটা যুদ্ধ, যেটা হচ্ছে তোমাদের একটা নির্দিষ্ট ভূখণ্ডের বাসিন্দাদের নিজেরাই তারা কি করে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি গৃহযুদ্ধ। সো কেন নেলসন ম্যান্ডেলার নাম আসলো? দেখো এখানে তার 3টা বৈশিষ্ট্যের কথা আমরা লিখেছি। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে ফিলান্থ্রোপিস্ট। তো এই ফিলান্থ্রোপিস্ট মানে কি? পরোপকারী। তার মানে হচ্ছে কি? পরোপকারী, অর্থাৎ এ পারসন হু সিক্স টু প্রমোট ওয়েলফেয়ার টু আদার্স, অর্থাৎ একটা মানুষ যে কিনা কি করে? অন্যের ভালোর জন্য চিন্তা করে। সো তুমি কি একজন ফিলান্থ্রোপিস্ট? তো নিজেরটা নিজে একটু চেক করে নিও। তারপর হচ্ছে অ্যান্টি অ্যাপার্টহেইড রেভলিউশনারি, সাউথ আফ্রিকান, কারণ সে হচ্ছে সাউথ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিল। তাহলে তিনি ছিলেন সাউথ আফ্রিকার একজন অ্যান্টি অ্যাপার্টহেইড রেভলিউশনারি, অর্থাৎ একজন এমন ক্রান্তিকারী যে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়েছিল, এবং সে ছিল একজন পলিটিক্যাল লিডার, আলটিমেটলি দ্য প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। সো এই যে নেলসন ম্যান্ডেলা, এর কাহিনীটা কি তোমরা জানো? এই যে আমরা বলতেছি যে ফ্রম অ্যাপার্টহেইড ফাইটার টু প্রেসিডেন্ট, এরকম কি আমাদের জীবনে আমরা দেখেছি না? এরকম কি আমরা অনেকেই দেখে থাকি না? যে আবুল কালাম আজাদ, এপিজে কালাম আজাদ, যে আমাদের সাবেক যে ইন্ডিয়ার তোমার প্রেসিডেন্ট ছিল, সে কি করছিল? পরমাণু বিজ্ঞানী ছিলেন তিনি। সো সে কি করছিল? সে কিন্তু এমন একটা ঘরে জন্মগ্রহণ করেছিল, তার কিন্তু আসলে ওইখান থেকে ফ্লারিশ করার খুব কম সম্ভাবনাই ছিল, কিন্তু আলটিমেটলি সে কিন্তু কি হয়েছে? একটা দেশের সর্বোচ্চ যে পদ সেখানে গেছে, এবং প্রচুর ভালো ভালো পদে সে পুরস্কৃত হয়েছে। ঠিক তেমনি নেলসন ম্যান্ডেলাও কিন্তু একজন অ্যাপার্টহেইড ফাইটার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিল। সো সাউথ আফ্রিকার ব্যাপারটা একটু বলি তোমাদের কাছে, গল্পটা তোমরা অনেকেই শুনে থাকবে সাউথ আফ্রিকার নাম, যারা ক্রিকেট দেখো স্পেশালি তারা সাউথ আফ্রিকার নাম খুব ভালো মতো জানো। লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা সাউথ আফ্রিকাকে হারিয়েছিলাম। সো সেই সাউথ আফ্রিকা কিন্তু একটা চরম রেসিস্ট কান্ট্রি এক সময় ছিল, এবং এখনো আছে। এই সাউথ আফ্রিকায় এই বর্ণবাদ সমস্যা প্রচুর আগে থেকেই আছে, ধরতে পারো প্রায় 5-7 দশক আগে থেকে। এবং এই সাউথ আফ্রিকায় কিন্তু প্রচুর মাল্টি রেশাল লোকজন থাকে, অর্থাৎ বহু জাতিক মানুষজন এখানে বসবাস করে।
এবং এ কান্ট্রি হুইচ ইউজ টু হেট ব্ল্যাক পিপল অ্যান্ড ইভেন স্টিল নাও, কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এমন একটা দেশ যে কিনা বা যারা কিনা কি করতো, ওই সময় যারা ব্ল্যাক পিপল ছিল তাদেরকে প্রচুর ঘৃণা করতো, ইভেন এখনো তারা করে, এমন হচ্ছে তাদের অবস্থাটা। সো এই দেশটার থেকে এই যে একজন নেতা নেলসন ম্যান্ডেলা বের হয়ে আসছে, এটা কি একটা অবাক হওয়ার কিছু না? মূলত তাদের কাহিনীটা হচ্ছে ইন 1950, 1950 সালে তাদের তিন ধরনের রেসিজম যে স্ট্রাকচারটা আমরা জানি, ওই তিন ধরনের রেসিজম স্ট্রাকচারের ভিতরে অ্যাপার্টহেইড রেসিজম এইটা ছিল তাদের দেশে সবচেয়ে বেশি। তিন ধরনের আমাদের রেসিজম যে আছে সেটা হচ্ছে কলোনিয়াল রেসিজম, গভর্নমেন্টাল রেসিজম, আর একটা হচ্ছে অ্যাপার্টহেইড রেসিজম। তো অ্যাপার্টহেইড রেসিজমটা হচ্ছে কি, মূলত একটা ক্লাস বা একটা নির্দিষ্ট শ্রেণীর লোকদেরকে, একটা হায়ার ক্লাস শ্রেণীর লোকদেরকে তাদেরকে কি করে গুরুত্ব দেয়, এবং অন্যান্য যারা আছে তাদেরকে খুব বেশি একটা কি করে না, তাদেরকে গুরুত্ব দেয় না, অথবা তাদের যে ঠিকভাবে তারা ট্রিট করে না, সব জায়গায় তারা নিষ্পেষিত হয়। সো মূলত চারটা ব্রড গ্রুপে তাদেরকে ভাগ করা হয়েছিল ভাইয়ারা, সাদা, হোয়াইট, আফ্রিকান, ব্ল্যাক, কালার্ড, মিশ্র যারা ছিল, এবং কিছু ছিল তোমার ইন্ডিয়া, রেড ইন্ডিয়ান যেমন ছিল আমেরিকায় এখনো আছে এইরকম। সো সেইখানে কি ব্যাপারটা হয়েছে, 1950 সালে তৎকালীন যে সাউথ আফ্রিকার যে হর্তাকর্তারা ছিলেন তারা হলো বললেন যে আমরা কোনোভাবে আর এই ব্ল্যাকদেরকে কোনো সুযোগ সুবিধা দিব না, এবং ওরা আমাদের তুলনায় কিছু না। তো সেই ক্ষেত্রে একটা ঝামেলা দেখা দিল। কি ঝামেলা দেখা দিল? যারা ব্ল্যাক আছে তাদের উপর শোষণ, নির্যাতন, অত্যাচার সবকিছু শুরু হয়ে গেল। এবং রেসিজম ইন সাউথ আফ্রিকা ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান অনগোয়িং প্রবলেম। মাইন্ড ইউ ভাইয়ারা, অনগোয়িং প্রবলেম, এটা এখনো আছে। কেন বলি, ছোট্ট একটা উদাহরণ তোমাদেরকে দেই। আমার এক ভাই যখন সে বিদেশে গেল, তখন সে এই সাউথ আফ্রিকায় ছিল প্রায় 2 বছর। তখন সে দেখেছিল যে এমনও সময় আছে যে ব্ল্যাকরা প্রভুর মতো আচরণ করে হোয়াইটদেরকে দেখলে, অর্থাৎ হোয়াইটদেরকে তারা রীতিমতো প্রভু মনে করে, এবং এতটা ভয় পায় যে হোয়াইট পিপল যদি একটা ব্ল্যাক পিপলকে বলে একটা রুটি হাতে দিয়ে যে তুই এখানে দাঁড়িয়ে থাকবি এবং আমি যতক্ষণ পর্যন্ত না আসি সরতে পারবি না, সেই ব্ল্যাক পিপল ভয়ে ওর আশেপাশেই ঘুরতে থাকে, এর বেশি কোথাও যায় না, কারণ তার ভিতরে একটা ভয় থাকে যে আমার মনিব আমাকে রুটি দিয়ে বলছে। এবং ওরা এতটা অবস্থায় থাকে যে ওরা কিন্তু হালকাই রুটি খাবার পেলেই খুশি হয়ে যায়। এই জন্য দেখবা যে প্রচুর বিদেশি যারা, ইভেন আমরা বাংলাদেশের উপর অনেক হামলা হয়, ব্ল্যাক পিপলরা কি করে, দোকান লুটপাট করে, এই ধরনের খবর তোমরা পত্রিকার পাতা দেখলে খুব সহজেই তোমরা চিহ্নিত করতে পারবা। সো এই যে লাইনটা আমরা বলতেছি যে অনগোয়িং প্রবলেম, সিন্স দ্য ডিমাইজ অফ অ্যাপার্থেইড ইট রিমেইনস এ সোশিয়েটাল অ্যান্ড ইনস্টিটিউশনালাইজড প্রবলেম। অর্থাৎ যেই যে ক্ষতিটা ছিল সেটাকে কি করা হয়েছে, এটাকে সরিয়ে ফেলা হয়েছে, এবং অ্যাপার্থেইড মানে বর্ণবাদের যে ব্যাপারটা, এটাকে যখন দূরে সরিয়ে দিলেন নেলসন ম্যান্ডেলা, এবং তিনি যখন বললেন যে না, সাদা কালো আমরা সবাই সমান, তখন থেকে কি হইলো যে এই দেশে এই প্রবলেমটা কিছুটা সামাজিক প্রবলেম ধারণ করলো, যেটা একটু আগে তোমাদেরকে বললাম। অর্থাৎ এরা রাষ্ট্রীয়ভাবে সবাই অপ্রেস বা সাপ্রেস করতে না পারলেও সামাজিকভাবে সবাই কি করতে থাকলো, একে অন্যকে এইভাবে যে ব্ল্যাক পিপল আছে তাদেরকে শোষণ করতে রাখলো। সো ডেমাইজ মানে হচ্ছে কি, টার্মিনেশন, ডেথ অথবা এন্ড অফ সামথিং। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই ডেমাইজ ওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখো এই ডেমাইজ ওয়ার্ডটা কয়জন জানতাম? এই ডেমাইজ ওয়ার্ডটা আজকের আগে কিন্তু আমরা হয়তো সবাই জানতাম না, কিন্তু এখন কিন্তু আমাকে মনে রাখতে হবে। যদি আমি বলি ডেমাইজ মানে কি ভাইয়া, তোমাকে বলতে হবে যে ডেমাইজ মিন্স টার্মিনেশন, এন্ড অফ সামথিং, ডেথ, দ্যাট মিন্স কোনো কিছু শেষ হয়ে যাওয়া। তো আমি বলবো যে তোমরা কি সুন্দর করে একটা ডেমাইজ দিয়ে সেন্টেন্স লিখতে পারবা কমেন্ট বক্সে? আমি অবশ্যই দেখবো যে তোমরা কেমন কমেন্ট বক্সে কেমন ধরনের সেন্টেন্স তোমরা লেখো ডেমাইজ দিয়ে। সো এরপরে দেখো নেলসন ম্যান্ডেলা, তিনি ছিলেন ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। তিনি ছিলেন কি, ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। 1994 থেকে 1999 সাল পর্যন্ত তিনি প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট ছিলেন। তারপরে হচ্ছে কান্ট্রিজ ফার্স্ট ব্ল্যাক হেড অফ স্টেট, অর্থাৎ উনি কি ছিলেন, উনি ছিলেন হচ্ছে এই যে দেশের হচ্ছে সর্বপ্রথম এই যে হেড অফ স্টেট ছিলেন, ঠিক আছে, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ফার্স্ট ইলেক্টেড ইন আ ফুললি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেটিক ইলেকশন, কথাটা বুঝো, ডেমোক্রেটিক ইলেকশন, গণতান্ত্রিক উপায়ে ফুললি রিপ্রেজেন্টেটিভ হিসেবেই তিনি কিন্তু এই মানে ইলেকশনটা তিনি জয় করেছিলেন। তাকে বলা হয় মাদিবা নামে। তোমরা কি জানতে এই কথাটা আগে, যে নেলসন ম্যান্ডেলা ইজ নোন অ্যাজ মাদিবা? আর মাদিবা ওয়ার্ডটা কি জানো? মাদিবা মানে হচ্ছে এ ম্যান who is known or called the father of the South African nation,
অর্থাৎ এই যে সাউথ আফ্রিকা জাতিটা, তাদের ফাদার বলা হয়, এবং তার ফ্রেন্ডসরা তাকে আদর করে এই মাদিবা নামটা দিয়েছিল। ওদের যে পার্টিকুলার যে ল্যাঙ্গুয়েজটা, ওই ল্যাঙ্গুয়েজ থেকে এই ওয়ার্ডটা এসেছে। সো এই হচ্ছে আমাদের নেলসন ম্যান্ডেলা। তার সম্পর্কে আমরা একটু জেনে নিলাম, যেন আমরা পরবর্তীতে যখন পড়বো তখন আমাদের ঝামেলা না হয়। সো আমি যদি একটু দেখি কমেন্ট বক্সগুলা, যে ডিমাইজ দিয়ে তোমরা কে কি ধরনের লাইন লিখেছো। সো আমি একটু খেয়াল করব যে ডিমাইজ দিয়ে আমরা কে কি ধরনের লাইন লিখলাম। ওকে, সো সুন্দর, ভেরি গুড। হ্যাঁ, তোমরা কি কেউ নেলসন ম্যান্ডেলার ফুল নামটা লিখতে পারছিলা? জুবায়ের, তুমি কি আমাকে একটু হেল্প করবা? কেউ কি লিখেছিল নেলসন ম্যান্ডেলার ফুল নামটা? কেউ কি লিখতে পেরেছিল? জি ভাইয়া, অনেকেই লিখছে, অনেকেই লিখছে। এখন অনেকেই লিখছে। তো তোমাকে কিন্তু বের করতে হবে। সো নেলসন ম্যান্ডেলার ফুল নামটা হচ্ছে কি? রলিহ লাহলা। ঠিক আছে, নেলসন রলিহ লাহলা ম্যান্ডেলা। ওকে, একজন লিখতেছে 1971 ইজ দ্য ডিমাইজ ইয়ার অফ ইস্ট পাকিস্তান। কেন ভাইয়া? ইস্ট পাকিস্তান শেষ হয়ে গেছে, ডেথ হয়ে গেছে, কিন্তু এইভাবে যেটা তুমি বলো যে 1971 ইজ দ্য ডিমাইজ ইয়ার, এটাকে এইভাবে লিখো না, কারণ আক্ষরিক অর্থে তোমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, বাট ভাবানুবাদে তাসনিয়া এই জিনিসটা একটু ভুল হয়ে যায়, এটাকে একটু চেঞ্জ করো। ঠিক আছে, একজন বলতেছে ক্লিন নেই মাদিবা, ভেরি গুড। আমি ডিমাইজ পাচ্ছি না, ডিমাইজ দ্য ডিমাইজ ওয়ার্ড, ওয়াও নাইস। একজন বলতেছে ওয়ান ডে ইন ফিউচার রোবটস উইল ডিমাইজ হিউম্যান অ্যান্ড কনকোয়ার দ্য আর্থ। আচ্ছা, খুবই ভাবগম্ভীর্যপূর্ণ লাইন, জামি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো হ্যাঁ, সবাই মোটামুটি জানতো। একজন বলতেছে আই হ্যাভ ডিমাইজড মাই লাঞ্চ। আচ্ছা, এই লাঞ্চের ক্ষেত্রে ডিমাইজ কথাটা একটু ইউজ করা যায় না। তোমরা যে কোনো আন্দোলন, যে কোনো ধরনের ঘটনা প্রবাহ, এটাকে শেষ করার জন্য তোমরা ডিমাইজ ওয়ার্ডটা বেশি ইউজ করবা। ওকে, নেলসন ম্যান্ডেলা ইনিশিয়েটেড দ্য ডিমাইজ অফ অ্যাপার্টহেড ইন সাউথ আফ্রিকা। থ্যাংক ইউ ভেরি মাচ চপল কুমার তরফদার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ একটা লাইন লিখছে, আমরা সবাই তার জন্য একটা তালি দিব। ঠিক আছে, সুন্দর একটা লাইন লিখছে। তোমরা সবাই খুব সুন্দর লাইন লিখতেছো, ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে। সো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তোমাদেরকে এখন তিনটা কথা বলবো, তোমরা কি আমার কথাটা শুনবা? তিনটা কথা তোমাদের আমি বলবো। প্রথম কথা হচ্ছে ভোকাবুলারিকে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, প্রথম ধাপে ভোকাবুলারি শিখবা হচ্ছে শুধুমাত্র ইংলিশ থেকে বাংলা। ধরো এই যে পার্টিকুলার সিন প্যাসেজটা আমরা পড়তে যাচ্ছি, যেহেতু তোমার হাতে বই আছে আমি বিশ্বাস করি, সেহেতু তুমি বইটা যখন পড়বা, ধরো তুমি একদম প্রথমবারের মতো তুমি বইটা পড়তেছো, নিশ্চয়ই তোমার এই যে ওয়ার্ডগুলা রেপ্রেশন, সাপ্রেশন, রিভেয়ার্ড, ওয়েভার, দেন হচ্ছে কি অ্যাপার্থেইড, ব্ল্যাকেন, মাল্টিরেশাল, ডেমোক্রেসি, স্ট্রাগল, নেগোশিয়েট, তো শেষের দিকের ওয়ার্ডগুলো আমরা মোটামুটি সবাই জানি, চিনি, তাই না? তোমরা কিন্তু মোস্ট প্রবাবলি সবাই এগুলো জানো, কিন্তু কিছু পার্টিকুলার ওয়ার্ড আছে এগুলা কিন্তু আমরা কি করি না, এগুলা কিন্তু আমরা ভাইয়ারা জানি না। সো তোমাদের জন্য আমি বলে দিলাম, প্রথম যেই ধাক্কায় কাজটা করবা, যে কোনো একটা প্যাসেজ পড়ার সাথে সাথে সেটা ডিরেক্ট যে ইংলিশগুলো আছে যেটা তুমি একদমই জানো না, তুমি কোনো ভাবার্থ বের করতে পারতেছো না, ওইটাকে তুমি খাতা কলমে লিখে ফেলবা। হয় তুমি গুগল থেকে নাও, অথবা একটা স্ট্যান্ডার্ড ডিকশনারি নাও। তুমি স্ট্যান্ডার্ড ডিকশনারি বলতে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে আমাদের যে অক্সফোর্ডের ডিকশনারি গুলো আছে সেগুলো একটা কিনে নিতে পারো যদি তোমার পড়ার সাথে, অথবা গুগল আছে এনাফ, তুমি গুগল সার্চ করে সেই বাংলা মিনিংটা লিখে তার সাথে সাথে যে ইংলিশ মিনিংটা আছে পারলে লিখে নিবা, সবচেয়ে বেটার হয়। তারপর যে কাজটা করবা সেটা হচ্ছে যে 2 নম্বরের ক্ষেত্রে সিনোনিম আর অ্যান্টোনিম। এই সিনোনিম আর অ্যান্টোনিম গুলো কিছু পার্টিকুলার ওয়ার্ডের আমাদেরকে জানতেই হবে, এগুলো পরীক্ষায় আসবে, ব্যাখ্যা হয়ে আসবে যদি আসে তোমার কোশ্চেনে, আর ডিরেক্ট অ্যান্সার হয়ে আসবে যেখানে তোমার অপশনে খুঁজতে হবে, সেটা হচ্ছে এমসিকিউতে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মাথায় যত বেশি রাখতে পারবো তত বেশি আমাদের জন্য বেটার হয়। 3 নাম্বার জিনিসটা, ভোকাবুলারির খেলা এখনো শেষ হচ্ছে না। 3 নাম্বার জিনিসটা হচ্ছে ওই যে ইন্টারচেঞ্জ অফ ওয়ার্ডস, অর্থাৎ একটা শব্দের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর ভার্ব, এই 4টা পার্টস অফ স্পিচ তোমাকে জানতেই হবে ভাইয়া। তুমি যদি এই 4টা পার্টস অফ স্পিচ পার্টিকুলার বেশ কিছু শব্দের একটা সিন প্যাসেজে বুঝতে পারো, জানতে পারো, দেখবা দিন শেষে তুমি যখন 10টা পড়ে ফেলবা, কোর্স শেষে যখন তুমি 15টা সিন প্যাসেজ পড়বা, 20টা সিন প্যাসেজ পড়বা, তুমি দেখবা তোমার ভোকাবুলারি ফেলে ফুপে, মানে একদম মানে ফুলে ফুপে একদম কি হয়ে যাবে তুমি চিন্তাও করতে পারবা না। সো এই জিনিসটা কিন্তু তোমাকে মানে চালিয়ে যেতে হবে, এই 3টা জিনিস সবসময় মনে রাখবা। সো দেখো এখানে বেশ কিছু নতুন ওয়ার্ড আমরা পাচ্ছি, আমার সাথে সাথে একটু স্ক্রিনের দিকে তাকাও, পারলে খাতা কলম নিয়ে একটু লিখে ফেলো, হাতের যে জড়তাটা আছে না কেটে যাবে।
কি করবা জানো, ক্লাসের সময় না একটু লিখালিখি করবা, তোমাদের কাছে এটা আমি অনুরোধ করতেছি। লিখালিখি করলে তোমার যে হাতের জড়তাটা আছে সেই জড়তাটা কেটে যাবে। ওয়ার্ড গুলো লিখতেছো স্ক্রিন থেকে, আমি বলতেছি তুমি শুনতেছো, নিজের মতো লাইন লিখতেছো, কমেন্ট বক্সেও লিখো কিছু, পারলে তুমি অবশ্যই হাতে কলমে লেখো, এটা আরো বেশি তোমার কাজে লাগবে। সো মাল্টি রেশাল ডেমোক্রেসি মানে হচ্ছে বহু জাতিক গণতন্ত্র। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, আর মাল্টি রেশাল মানে কি, মাল্টি মানে হচ্ছে বহু, বিভিন্ন ধরনের, আর রেশাল দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি, জাতীয়, জাতি, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। পলিটিক্যাল রিপ্রেশন, পলিটিক্যাল রিপ্রেশন মানে কি, পলিটিক্যাল মানে কি রাজনৈতিক, আর রিপ্রেশন মানে হচ্ছে দমন নিপীড়ন, কি দমন নিপীড়ন। তারপর হচ্ছে রিমার্ক, আমি একটু আগে ওয়ার্ডটা বারবার ইউজ করছি। রিমার্ক হচ্ছে মন্তব্য করা। ধরো আমি একটা এক্সাম নিলাম, এক্সামটা তুমি কি করলা, দিলা, এবং এক্সাম শেষে আমি তোমাকে কি করে দিলাম, দেখে দিলাম, এবং বলে দিলাম যে তুমি এই জায়গায় এইভাবে এইভাবে অ্যান্সারটা লিখতে পারতা, সেইটাই হচ্ছে রিমার্ক। মনে থাকবে তো, সেইটা হচ্ছে রিমার্ক। তারপরে দেখো পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, বানানটার দিকে খেয়াল করো, ফোকাস করো। পিস অ্যান্ড রিকনসিলিয়েশন মানে হচ্ছে শান্তি, পিস, আর রিকনসিলিয়েশন মানে হচ্ছে মীমাংসা। এইটার যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমরা দেখি যে এই ধরনের যারা আন্দোলনকারী থাকে তারা অনেক সময় কি করে, শান্তিপূর্ণ আন্দোলন করতে যায়। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের আরেকজন নাম পাবো আমাদের বাংলাদেশের, বলতো তোমরা কে, মাওলানা ভাসানী সাহেব, সে কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশে মহাত্মা গান্ধী, সেও শান্তিপূর্ণ আন্দোলন করেছে। অ্যাকসেপ্টেন্স স্পিচ, মনে রাখবা কিছু কিছু শব্দের ফ্রেজাল ওয়ার্ডের মতো আচরণ করে। কি বলেছি, ফ্রেজাল ওয়ার্ড। তোমরা মোটামুটি এসএসসি লেভেল পার হইছো, তো তোমাদেরকে এখন কিন্তু বেশ কিছু জিনিস একদম নিখুঁত ভাবে বুঝতে হবে, জানতে হবে কোনগুলো ফ্রেজাল ওয়ার্ড, কোনগুলো ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ওয়ার্ডের কনসেপশনটা কি, ফ্রেজাল ওয়ার্ডের কনসেপশনটা হচ্ছে একাধিক শব্দ মিলে যখন একটা নির্দিষ্ট শব্দে পরিণত হয়, এবং সেটা কি হয়, সেটা হচ্ছে একটা ভিন্ন ধরনের মিনিং নির্দেশ করে, ঠিক আছে। তো এই ধরনের ফ্রেজাল ওয়ার্ডগুলো তোমাদেরকে দেখতে হবে, জানতে হবে। তার সাথে সাথে বেশ কিছু লেজ লাগানো ডিরেক্ট ইংলিশ ওয়ার্ড থাকে, যেমন এইটা একটা মার্ক করে রাখো, অ্যাকসেপ্টেন্স স্পিচ, এটা মানে হচ্ছে স্বাগত বক্তব্য। এখন তোমাকে যদি ভাইয়া বলি স্বাগত বক্তব্যের ইংলিশটা কি আমাকে বলো, তুমি কিন্তু থতমত খেয়ে যাবা, তোমাকে গুগল সার্চ করতে হবে, কারণ আমি জানি না, তুমি জানো না ব্যাপারটা। তাহলে আমি কিন্তু এই জিনিসগুলো যদি টুকটাক মনে রাখতে থাকি তাহলে কিন্তু ইজিলি ধরে ফেলতে পারবো যে আচ্ছা অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে হচ্ছে স্বাগত বক্তব্য। তার মানে অ্যাকসেপ্টেন্স দিয়ে যে ওয়ার্ডটা আমরা বুঝি, এটার যে অ্যাকচুয়াল মিনিং, আক্ষরিক মিনিং, সেটাকে কিন্তু আমাদের খুঁজতে হবে না, রাইট। এই জিনিসটা খেয়াল রাখবা। অ্যাকসেপ্ট মানে কি, কোনো কিছু গ্রহণ করা, কিন্তু এখানে কিন্তু গ্রহণ করা বক্তব্য আমরা বলতে পারবো না। তারপরে দেখো এপিক সেন্টার, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, কোনো কিছুর কেন্দ্রবিন্দু অথবা উপকেন্দ্র, সেটাকে আমরা বলতেছি হচ্ছে এপিক সেন্টার। স্ট্রাগল, সবাই জানো সংগ্রাম। রিভিয়ার্ড, সম্মানিত, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো নেলসন ম্যান্ডেলা, আমাদের শেখ মুজিবুর রহমান, সবাই ছিলেন কি, খুবই সম্মানিত ব্যক্তি, তাহলে তারা ছিলেন এই পজিশনে, সো তাদেরকে আমরা সবাই সম্মান করতাম। সো এই ওয়ার্ডটা মনে রাখতে হবে, রিভিয়ার। রিভিয়ার যদি হয় সেটা হচ্ছে আমার ভার্ব, আর যদি আমার সেটা রিভিয়ার্ড হয়ে যায় তখন কারো কোনো একটা গুণকে বোঝাচ্ছে, এবং সেটা হচ্ছে আমার সম্মানিত একটা অবস্থাকে বোঝাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে লরিয়েট, মনে রাখবা লরিয়েট মানে হচ্ছে কোনো ব্যক্তি যাকে খুব উচ্চ সম্মান দেওয়া হয়েছে বিশেষ কোনো দক্ষতার জন্য। সো এই লরিয়েট কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সো লরিয়েট ওয়ার্ডটা যদি মনে রাখতে না পারি, সো আমি কিন্তু কি করব, ধরতে পারবো না, বা এটা দিয়ে আমি কোনো প্রকার বাক্য তৈরি করতে পারবো না। নেগোশিয়েট, তো তোমরা কিন্তু বন্ধুরা অনেক বেশি কি করো, নিজেদের ভিতরে নেগোসিয়েশন চালাও, তাই না। আচ্ছা এটা করা যায়, ওইটা করা যায়, আমি এটা বললাম, ও এটা বললো, এইভাবে যে ব্যাপারটা, এইটাই হচ্ছে আমার নেগোসিয়েট, অর্থাৎ ভার্ব যেটা। আর সেইখান থেকে যখন আমরা পৌঁছে যাই একটা একমতে, সেইটা হচ্ছে কি আমাদের, যে আমাদের সাকসেসফুল নেগোসিয়েশন, তাই না। ধরো একটা কাজ করতে গেছি, 3-4 জন বন্ধু মিলে, একাধিক কমেন্ট আসলো, একাধিক পরামর্শ আসলো, আসার পরে আমরা একটা নির্দিষ্ট মতামতের উপর ভিত্তি করে ওই জিনিসটাকে করা শুরু করলাম, সেটাকে আমরা বলতে পারবো একটা সাকসেসফুল নেগোসিয়েশন। ওয়েবার মানে হচ্ছে মন স্থির করতে না পারা। অনেকে আবার ইউনিভার্সিটির ওয়েবার ভাইব না, কিন্তু ইউনিভার্সিটির ওয়েবারে একটা আই আসে, কিন্তু এখানে কিন্তু আই নেই। তারপর হচ্ছে বাহাইন্ড বার্স, অর্থাৎ জেলখানায়, তার মানে হচ্ছে শিকলের ওই পারে, তাই না। সো আমরা কি যেতে চাই, আমরা কি কেউ বাহাইন্ড বার্স যেতে চাই, কেউ যেতে চাই না, তাই না। যাওয়াটাও কিন্তু খুব মানে ভালো না। এখন কেউ যদি তোমরা আবার ওই যে গল্প উপন্যাসের হিমুর মতো হতে চাও, তাহলে কিন্তু আবার হ্যাঁ ইচ্ছা থাকতেও পারে তোমাদের। সো প্রমিনেন্ট মানে কি, গুরুত্বপূর্ণ। সো প্রমিনেন্ট যে ওয়ার্ডটা, এটা কিন্তু পার্টিকুলারলি তুমি একটা পার্সনকে ইন্ডিকেট করতে বোঝাবা। ধরো তুমি আয়মান ভাইয়াকে ইন্ডিকেট করতে চাও, অথবা তোমার অপার ভাইয়াকে ইন্ডিকেট করতে চাও, তাহলে তুমি কি বলবা,
যে কি তারা হচ্ছে একটা প্রমিনেন্ট পার্সন ইন দেয়ার কি রেসপেক্টিভ ফিল্ড, তাদের যেই ক্ষেত্র আছে সব ক্ষেত্রে তারা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, তাই না? তারপরে দেখো আনওয়েভারিং, আনওয়েভারিং মানে হচ্ছে অনড় অথবা দৃঢ়, অর্থাৎ যার যেই মানে কোনো কিছু সহ্য করার যার একটা অসম্ভব ক্ষমতা আছে, সেই ব্যাপারটাই হচ্ছে আমাদের আনওয়েভারিং। যখন আমরা পড়বো তখন দেখবো যে এই ওয়েভার আর আনওয়েভারিং কিভাবে ব্যবহৃত হচ্ছে। তারপর হচ্ছে প্রিজনার। সো প্রিজনার মানে হচ্ছে কি কারাবন্দী। সো একটু আগে বললাম বাহাইন্ড বার আমরা কেউ যেতে চাই না, সো আমরা কেউ প্রিজনারও হতে চাই না। এই ওয়ার্ডগুলো খুব ইজি জানো। মিথিক, পৌরাণিক, তোমরা অনেকে এই মিথ কথাটার সাথে পরিচিত, অনেকে কথায় কথায় এই মিথ কথাটা ইউজ করো, কিন্তু দয়া করে এই মিথ আর ম্যাথকে কিন্তু মিলায়ও না ভাইয়ারা। মিথ একটা আলাদা জিনিস, ম্যাথ হচ্ছে তোমাদের একটা সাবজেক্ট অথবা একটা সায়েন্সের একটা পার্টিকুলার ফিল্ড। সো এই জিনিসটাকে এক করা যাবে না। সো মিথিক মানে হচ্ছে পৌরাণিক, মিথিক মানে হচ্ছে কি পৌরাণিক। তারপর হচ্ছে ক্যাপিটাল অফেন্স। ক্যাপিটাল অফেন্স হচ্ছে মৃত্যু পাওয়ার যোগ্য অপরাধ। ক্যাপিটাল অফেন্স কিন্তু কেউ করে না বা কেউ করতে চায় না, কিন্তু অনেক সময় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হয়, এই জিনিসগুলো থেকে একটু সাবধানে থাকতে হয় যেন আমাদের দ্বারা কোনো একটা ঘটনা, যে ঘটনাটা আমরা ঘটাতে যাচ্ছি এমন কোন অবস্থা না হয়, অর্থাৎ যে কেউ খুন করে ফেলে তাদের কিন্তু ক্যাপিটাল অফেন্স হয়ে যায়, অর্থাৎ সর্বোচ্চ যেই শাস্তিটা, এবং সেখানে আমরা বলি কি মৃত্যু দণ্ড। সিভিল ওয়ার গৃহযুদ্ধ বলে ফেলেছি, অপ্রেসড মানে নির্যাতিত, সাপ্রেসড একই অর্থ। তোমাদের বলছি ইমানসিপেশন, এই কথাটা একটু দেখো, ফোকাস দাও, একটু খেয়াল করো, একটু লিখো তোমরা, হয় কমেন্ট বক্সে না হলে খাতায়। ইমানসিপেশন, ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি, কোনো কিছুকে মুক্ত করার যে প্রক্রিয়াটা সেইটাই হচ্ছে আমার ইমানসিপেশন, ইমানসিপেট, ঠিক আছে? সো এইটা কিন্তু যারা এই ধরনের আন্দোলন করে, এই যে তোমার যেই আমাদের যেই ব্ল্যাকদের যেই আন্দোলন, অথবা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে ছাত্ররা তোমরা আন্দোলন করেছিল 2018 সালে আগস্ট মাসে, তোমরা কি চেয়েছিলা যে এই যে গাড়ি ঘোড়াগুলো যে চলে তারা যেন সঠিকভাবে চালায়, ট্রাফিক রুলস মেনে চলে, এবং তোমরা কিস থেকে মুক্তি চেয়েছিলা? তোমরা চেয়েছিলা যে ট্রাফিকের কারণে উল্টাপাল্টা ভুলভাল গাড়ি চালানোর কারণে তোমাদের যে মৃত্যু মানে আমরা যে দেখি অপমৃত্যুগুলা রাস্তায়, এগুলো থেকে মুক্তি চেয়েছিলা তোমরা, তাই না? সো এই সেই ইমানসিপেশন। তারপরে ব্রিং ডাউন, নির্মূল করা, বলেছিলাম যে আমাদেরকে কিছু কিছু ফ্রেজাল ভার্বও শিখতে হবে, এই যে এসে পড়লো ব্রিং দিয়ে। ব্রিং ডাউন মানে হচ্ছে নির্মূল করা। এমনি কিন্তু আমরা জানি ব্রিং মানে কোনো কিছু কি আনা, কিন্তু এখানে কিন্তু সেই আনার ওয়ার্ডটা ব্যবহৃত মানে মিনিংটা ব্যবহৃত হবে না। স্টেচার, স্টেচার মানে হচ্ছে ব্যক্তির মানসিক ও নৈতিক গুণাবলী। আমরা বলি না যে হি ইজ আ ম্যান অফ হাই স্টেচার, তাই না? সো তার হচ্ছে কি একটা উচ্চ পর্যায়ে থাকলে আমরা এইভাবে বলি। তো ব্যক্তির মানসিক ও নৈতিক গুণাবলী হচ্ছে আমাদের স্টেচার। রিজলভ, এখন এই রিজলভ শব্দটা বিভিন্নভাবে ব্যবহৃত হয়। কখনো কখনো রিজলভ শব্দটা কোনো কিছুকে পুনরায় পরিবর্তন, অর্থাৎ আমরা কোনো কিছু সলভ করতে যাচ্ছি সেই সলভ জিনিসটাকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, কিন্তু এইখানে রিজলভটা ব্যবহৃত হবে দৃঢ় সংকল্প হিসেবে। সো এই যে একটা জিনিস, এটা একটু মনে করো, তোমরা একটু বোঝার চেষ্টা করো কাইন্ডলি, যে একটা ওয়ার্ড কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট অর্থকেই বোঝায় না। এটা কি তোমরা জানতে? আমি আশা করি তোমরা সবাই এটা জানতে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, শুধু জানলেই হবে না, আমাদেরকে এক্সিকিউট করা শিখতে হবে, ঠিক আছে? এক্সিকিউশন যখন তুমি করতে পারবা তখন তুমিই রাজা, ঠিক আছে? তারপর হচ্ছে ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। তাহলে আমি যদি তোমাকে আস্ক করি ডিফারেন্সিয়েট মানে কি, তাহলে আমাকে অ্যান্সারটা কি কমেন্ট বক্সে দিয়ে দিতে পারবা তোমরা? ডিফারেন্সিয়েট মানে কি, ডিস্টিংগুইশ মানে কি, আমি দেখবো যে কারা কারা ডিফারেন্সিয়েট আর ডিস্টিংগুইশের অর্থ সঠিকভাবে লিখতে পারো। ওকে, তারপর হচ্ছে টেস্টিমনি, সাক্ষ্য দেওয়া। টেস্টিমনি মানে হচ্ছে কি সাক্ষ্য দেওয়া, এটা আদালতে হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো একটা সালিশে হতে পারে। আর ডিকেইড, এই ওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। ডিকেইড, ডিকেইড মানে হচ্ছে দশক, অর্থাৎ 10 বছর সম্পর্কিত। সো এই ডিকেইড ওয়ার্ডটাকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। তারপর হচ্ছে ম্যানিফেস্টেশন, বহি প্রকাশ। ম্যানিফেস্টেশন মানে হচ্ছে কি বহি প্রকাশ, কোনো কিছুর প্রকাশ করা। সো এই ওয়ার্ডগুলো যদি আমরা আক্ষরিকভাবে জেনে থাকি অথবা আজকে একটু একটু হলো শিখে থাকি, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে যখন আমরা একটু পরে আমরা ওই কি পড়বো, সিন প্যাসেজটা পড়বো। তারপরে দেখো ইনটেন্সলি, ইনটেন্সলি মানে প্রচন্ড ভাবে। বলি না আমি কোন একটা কাজ খুবই মারাত্মক কনসেন্ট্রেশন নিয়ে করতে যাচ্ছি, তাহলে ইনটেন্স কনসেন্ট্রেশন এই ওয়ার্ডটা আমাকে লিখতে হবে যদি আমি সেখানে আমার ভাবটাকে প্রকাশ করতে চাই। হিল, হিল ক্ষত সারানো, হিল মানে হচ্ছে ক্ষত সারানো, কিউর করা। হিল, হিল আর কিউর প্রায় একই শব্দ, একই রকমের শব্দ। সো সেই কিউর হচ্ছে ক্ষত সরানো। অ্যাডোরিং, অ্যাডোরিং হচ্ছে কারোর জন্য প্রচন্ড ভালোবাসা দেখায়।
তোমাদের লাইফে এরকম কিছু ইম্পর্টেন্ট পার্সন থাকে, তাই না, যাদেরকে তোমরা অনেক বেশি গুরুত্ব দাও, অনেক বেশি ভালোবাসো। মা বাবা হচ্ছে কি সেই জন, তাই না? তোমাদের জানিয়ে দিতে পারো যে এরকম কারা তোমাদের সবচেয়ে লাভিং পিপল, অ্যাডোরিং পিপল, ঠিক আছে? ওন্ড, ওন্ড মানে হচ্ছে ক্ষত, ওন্ড মানে হচ্ছে কি ক্ষত। তাহলে ক্ষত কথাটা যেখানে তুমি ব্যবহার করতে যাবা, তখন কিন্তু ডিরেক্ট ওয়ার্ড হিসেবে তোমাকে ওন্ড ইউজ করাটাই যুক্তিযুক্ত। তুমি যদি ওন্ড ইউজ না করে অন্য কোনো সাপোর্টিভ ওয়ার্ড ইউজ করতে চাও, তখন কিন্তু তোমার জন্য সেইখানে লাইনটাকে ম্যানেজ করা অনেক অনেক কঠিন হবে। সো আমি দেখবো যে উন দিয়ে কে কে আমাদের লাইন লিখতে পারতেছে। তারপরে ক্যাজম, ক্যাজম মানে হচ্ছে ফাটল। ক্যাজম জিনিসটা অনেকভাবে বোঝায়। ক্যাজম মানে বোঝায় হচ্ছে বৈপরীত্য, অর্থাৎ বিপরীত জিনিস। ক্যাজম মানে বোঝায় হচ্ছে দূরত্ব, বিধ্বংসী মনোভাবের কারণে। ক্যাজম মানে বোঝায় হচ্ছে ব্যক্তি জাতির মধ্যে বিদ্যমান যে অনুভূতিগুলা, তুমি একরকম, আমি একরকম, আবার এক্স ওয়াই জেড আরেকজন একরকম, তোমাদের জুবাইর ভাই আরেক রকম। সো সব এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে কি এই ক্যাজমের ভিতরে পড়ে যায়। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। কথাটা বুঝো লাইনটা, দ্য মোমেন্ট টু ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে কোনো কিছুকে সংযুক্ত করা, কোনো কিছুকে কি করা, একত্র করা। তাহলে দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ লাইন। তোমরা কি বলো, বলো আমাকে। এটা ইম্পর্টেন্ট একটা লাইন না, যে আমরা যে বিভেদ হয়ে গেছি, আমরা সবাইকে একই ছায়াতলে আসতে হবে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, অথবা হ্যাজ অ্যারাইভড। চেরিশ, চেরিশ মানে মনে কোনো কিছু পোষণ করা। সো আমি মূলত এই কয়টা ওয়ার্ডকে বের করছি। তুমিও যখন পার্টিকুলারলি কোনো একটা লেসন পড়তে যাবা, ওই লেসনগুলো থেকে এইভাবে করে 10টা 15টা 20টা ওয়ার্ড বের করবা, যেগুলোর আক্ষরিক শুধু বাংলা অর্থগুলা পড়বা আগে, শুধুমাত্র আক্ষরিক ক্ষেত্রে বাংলা অর্থগুলা পড়বা। যদি তা করতে পারো, ইট উইল বি মোর দ্যান এনাফ ফর ইউ। ওকে, আমি একটু কমেন্ট সেকশনটা যাই, আমি অনেকক্ষণ এগুলো দেখলাম, আমি একটু দেখি যারা হচ্ছে আমার কমেন্ট করতেছে। ওকে, একজন বলতেছে ঘুমের জন্য ক্লাসে মনোযোগ দিতে পারতেছি না, হিজ ওন ইজ নট হিলড ইয়েট। তানভীর সুন্দর লিখছিলা, হিলড হবে HEALED। ওকে, হি ক্রিয়েটস wound in my heart। আচ্ছা ঠিক আছে, তোমার হার্টে ওন তৈরি করতেছে, দ্যাটস ভেরি ভেরি শকিং। ওকে ওকে, হি অ্যাটাকড মাই ক্যাসল অ্যান্ড wounded my 100K troops। আচ্ছা, তুমি হচ্ছে বেশ ভালো গেম খেলো, বুঝতে পারছি আমি, নো প্রবলেম। সো মোটামুটি খুব সুন্দর লিখতে পারছে, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। তাহলে একটা জিনিস কি তোমরা ধরতে পারছো, যেটা তোমাদেরকে বলেছিলাম, একটা জিনিস কি তোমরা ধরতে পারছো, যে একটা জিনিস বলেছিলাম, সেই জিনিসটা হচ্ছে কি, সেই জিনিসটা হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু এই আক্ষরিক অর্থের মিনিং গুলো পড়তেই হবে। তুমি যদি পড়ে ফেলতে পারো, তাহলে তুমি কিন্তু গেইনার, আর যে পড়তেছে না সে লুজার, সে কিন্তু এটা লুজ করতেছে। সো মোটামুটি কিন্তু পড়ার একটা ভাইবে চলে আসো, ঠিক আছে? সো এখন দেখো, আমি বলেছিলাম দ্বিতীয় ধাপে কি করতে হবে ভাইয়া, ঠান্ডা মাথায়, একদম মাথা ঠান্ডা করো। ধরো কিছু সেকেন্ডের জন্য আমরা ব্ল্যাঙ্ক, অনেকক্ষণ আমরা কথা বলছি, এখন আমরা ব্ল্যাঙ্ক। এখন ঠান্ডা মাথায় আমরা কি করব, ঠান্ডা মাথায় এখন আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এখন কিছু ওয়ার্ড মিনিং করব, তার সাথে সাথে কিছু ওয়ার্ডের একটা করে, অন্তত একটা করে সিনোনিম এবং অ্যান্টোনিম শিখব, এবং তার সাথে সাথে এর মিনিং গুলো কি দাঁড়ায় দেখার চেষ্টা করব। দেখো শেকল, তোমরা কিন্তু এই শিকলের সাথে খুব সম্পর্কিত। যারা যারা সাইকেল, মোটর সাইকেল তোমরা চালাচ্ছ বা চালাও, তাদের কাছে কিন্তু এরকম শিকল থাকে, সেটা দিয়ে তোমরা কি করো, বেঁধে রাখো মোটর সাইকেল বা সাইকেল কোনো জায়গায় গেলে। তাহলে সেই যে শেকল, সেই শেকলটা হচ্ছে একটা ব্যারিয়ার, অবস্টেকল, অবস্ট্রাকশন। তাহলে এই 2 থেকে 3টা ওয়ার্ডের 1 থেকে 2টা ওয়ার্ড যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই শেকলের সাথে সাথে তুমি কি করতে পারবা, যখন সামারি লিখবা। তোমরা বলো না অনেকের সামারিতে প্রবলেম হয়, এই সামারি লেখার সময় সিনোনিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। থিম রাইটিং লেখার সময় সিনোনিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে শেকলের যে অ্যান্টোনিম, সেটা হচ্ছে কি ফ্রিডম, তার মানে কি মুক্তি, আমরা মুক্তি চাই। অ্যাপার্থেইড বলেই দিয়েছি, বর্ণ বিদ্বেষ, বর্ণ বৈষম্য। এই অ্যাপার্থেইডের সিনোনিম গুলো হচ্ছে কি পৃথকীকরণ। অ্যাপার্থেইড কি, বর্ণ বিদ্বেষ মানে আলাদা করতেছে, তুমি সাদা, তুমি কালো, তুমি ব্রাউন, এইভাবে। সো এটা হচ্ছে সেগ্রিগেশন, সেপারেশন, সার্ভেরেন্স। সো এই যে 3টা ওয়ার্ড, সার্ভেরেন্স, সেগ্রিগেশন, সেপারেশন, এই 3টা ওয়ার্ডের একটাও যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি অ্যাপার্থেইডের জায়গায় বারবার অ্যাপার্থেইড জিজ্ঞেস মানে ইউজ না করে তুমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবা। এবং এটার অ্যান্টোনিম হবে নন রেশাল, কারণ যেটা বর্ণ বৈষম্য হবে, সেটা তো অবশ্যই আমাকে নন রেশালই লিখতে হবে, রাইট? তারপর হচ্ছে রেশাল, রেশাল মানে হচ্ছে কি জাতিগত, রেশাল মানে হচ্ছে কি জাতিগত। সো আমাদেরও কিন্তু উপজাতি আছে, তাই না? তোমরা কি কখনো উপজাতি দেখেছো তোমরা?
হ্যাঁ, বিভিন্ন ধরনের উপজাতিদের সাথে কি তোমাদের কখনো পরিচয় হয়েছে? So, আমাদের দেশেও কিন্তু বিভিন্ন ধরনের উপজাতি আছে। সো তাতে কি, তারাও তো বাঙালি, তারাও তো আমাদের সাথেই আছে, একটা নির্দিষ্ট ভূখণ্ডে আমরা বসবাস করি। সো ওইখানে এই রেশাল কথাটার সাথে এথনিক, এথনিক্যাল, অ্যানসেস্টেরাল, জেনেরিক এই ওয়ার্ডগুলো হচ্ছে খুব খুব জড়িত। এটার অ্যান্টোনিম হচ্ছে অ্যালিয়েনেশন, এটা মনে রাখবা। আইকন, আইকন মানে হচ্ছে প্রতিমূর্তি, মূর্ত প্রতীক। যেমন তোমাদের আইকন হচ্ছে কি, তোমাদের আইকন হচ্ছে তোমাদের প্রিয় ব্যক্তিরা, সেটা হইতে পারে তোমাদের আয়মান ভাইয়া, সেটা হইতে পারে তোমাদের মুনজাইন আপু, সেটা হইতে পারে তোমাদের অপার ভাইয়া। সো এই যে আইকন যারা, তাই না, এই আইকন হচ্ছে কি প্রতিমূর্তি বা মূর্ত প্রতীক যারা, আইডল। সবার লাইফে একটা আইডল থাকে, তোমার লাইফে আইডল তোমার বাবা হতে পারে, মা হতে পারে, বড় ভাই হতে পারে, বড় বোন হতে পারে, তাই না? আবার তুমিও কারো আইডল হবা, এই উদ্দেশ্যে যদি তুমি এগিয়ে যাও লাইফে, অবশ্যই হতে পারো। সো এই যে আইডল, ফিগার, একটা স্ট্যাচু, ঠিক না? তো এই জিনিসগুলো আমাদেরকে সিনোনিম হিসেবে মনে রাখা খুবই খুবই জরুরি, ঠিক আছে? এবং অ্যান্টোনিমটা হচ্ছে কি ডিসমেম্বার, অর্থাৎ হচ্ছে যাকে কেউ চিনে না বা যাকে কেউ ওইরকম ভাবে চিন্তা করে না, অর্থাৎ সে তাকে কি নিচ্ছে না, ওইভাবে তার জীবনের একটা মূর্ত প্রতীক হিসেবে নিচ্ছে না, তাকে আইডল বানাচ্ছে না। রিকনসিলিয়েশন পড়েছিলাম, পুনর্মিলন। রিকনসিলিয়েশন মানে কি পুনর্মিলন, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ তোমরা দুই বন্ধুর ভিতরে একটু ঝগড়া হয়ে গেছে, তৃতীয় বন্ধু এসে কি করলো, তৃতীয় বন্ধু এসে বললো যে ভাই ঝগড়াঝাটি না করে আমরা চল একত্র হয়ে যাই, তখন তোমাদের কি হয়, পুনর্মিলন হয়। তাহলে তখন এই ওয়ার্ডটা ইউজ করো না তোমরা, রিকনসিলিয়েশন এই ওয়ার্ডটা ইউজ করো, অথবা ইউনিয়ন ইউজ করো, ইউনিফিকেশন ইউজ করো, তাহলেই তো হয়ে যায়। আর অ্যান্টোনিমটা হচ্ছে এক্সক্লুড, অর্থাৎ না পুনর্মিলন হয় নাই, এক্সক্লুড মানে আলাদা করে দেওয়া, ইনক্লুড এক্সক্লুড ওইখান থেকে আসছে এক্সক্লুড। তারপর হচ্ছে ডিকেইড, আগেই বলে দিয়েছি, ডিকেইড মানে হচ্ছে দশক, এবং সেটা 10 বছরকে বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। এবং ডিসিনিয়ারি, এটা হচ্ছে আমার এই ডিকেইডের সিনোনিম। তারপর হচ্ছে মাইনরিটি, এই মাইনরিটি ওয়ার্ডটার সাথে তুমি আমি খুবই পরিচিত, কারণ আমাদের দেশে প্রচুর এরকম মাইনরিটি কি থাকে, বসবাস করে থাকে। ওই যে খাসিয়ারা, তারপর হচ্ছে সিলেটের, তারপর হচ্ছে গারো, ওই যে নেত্রকোনার, হ্যাঁ এইরকম যারা আছে ওরা কিন্তু মাইনর, তাই না? সো এই মাইনরদেরকে আমরা বলতেছি সংখ্যালঘু, তাই না, সংখ্যালঘু। তো এদেরকে আমরা বলি ইনফেরিয়রিটি, আমরা বলি বেসনেস, আমরা বলি লোনেস। যদিও এই ওয়ার্ডগুলো একটু নেগেটিভ সেন্সে সিনোনিম হয়ে যায়, তবে এই মাইনরিটি যারা আছে তাদের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা রাখা উচিত। রিজলভ, আগেই বলেছিলাম, সংকল্প, ভো, ডিটারমিনেশন। তাহলে দেখো, তুমি রিজলভ ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছ না, তুমি ডিটারমিনেশন ইউজ করো। ডিটারমিনেশন ইউজ করে তুমি ওই জায়গাটা কি করে পারো, গ্যাপ ফিলিং করে দাও। অথবা তুমি কোশ্চেন অ্যান্সার লেখার সময় রিজলভ না ইউজ করে ডিটারমিনেশন লেখো। তুমি উইল লেখো, ইচ্ছা শক্তি, উইল পাওয়ার, ঠিক আছে? আর অ্যান্টোনিম হচ্ছে রিজলভের হচ্ছে উইকনেস। ইমানসিপেশন বলেই দিয়েছি, ইমানসিপেশন হচ্ছে মুক্তি, স্বাধীনতা, দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্স, লিবারেশন, ফ্রিডম। দেখছো ওয়ার্ডগুলো আসছে, খেয়াল করো, ইন্ডিপেন্ডেন্স, লিবারেশন, ফ্রিডম তোমরা সবাই জানো, কিন্তু আজকে তুমি শিখে নিলা ইমানসিপেশন, এইটাই তোমার সবচেয়ে বড় পাওনা। এইভাবে করে তোমাকে ভোকাবুলারি বিল্ড করতে হবে। তো এইটার বিপরীত কি, কারো অধীনে থাকা। কারো অধীনে থাকা মানে কি, স্লেভারি, অর্থাৎ দাসত্ব, যে ব্যাপারটা ওইটা এসে পড়ে, তাই না? তারপর হচ্ছে কি ক্যারিশমা, আমরা যখন পড়বো একটু পরেই তখন দেখবো ক্যারিশমা। ক্যারিশমা মানে হচ্ছে কি অনন্য সাধারণ প্রতিভা, বলে না ক্যারিজম্যাটিক ফিগার। যেমন সাকিব আল হাসান আমাদের দেশের ক্রিকেটের একটা ক্যারিজমেটিক ফিগার, মাশরাফি বিন মর্তুজা লিজেন্ডারি ফিগার, তাই না? সো এই যে ক্যারিজমেটিক ফিগার যারা, এদেরকে আমরা বলি কি এক্সট্রা অর্ডিনারি পিপল, তাই না? তাদের ভিতরে একটা গ্ল্যামার কাজ করে, সেই এক্সট্রা অর্ডিনারি হচ্ছে ক্যারিজমেটিক বা ক্যারিজমার হচ্ছে সিনোনিম। এবং অ্যান্টোনিমটা কি হবে, কাস্টম, মানে তোমরা আমরা, অর্থাৎ এত পরিচিত না আমরা, বুঝতে পারছো? আমরা হচ্ছে সবাই কি কাস্টম, সো নিজেদের মতো বানিয়ে নিই। তোমরা গেম খেলার মতো ইউজ করো না, গেম খেলায় আসে না একটা জিনিস কাস্টম, অর্থাৎ তুমি নিজের মতো সাজায় নিতে পারো, ওইটাই হচ্ছে এখানে। অর্থাৎ আহামরি কিছু না, বাট তারপরেও একটা নিজস্ব ধারা আছে। সো এইভাবে করে যদি আমরা দেখি, এমবডি কথাটা মনে রেখো, প্রথম লাইনেই পাবা। এমবডি হচ্ছে একটা ভার্ব। এমবডি মানে হচ্ছে কোনো কিছুকে প্রকাশ করা, কোনো কিছুকে বের করে আনা, মূর্ত করা, এক্সপ্রেস করা, সিনোনিম। ইনকর্পোরেট করা, সো তোমরা কিন্তু এটাকে এক্সপ্রেস হিসেবে ইউজ করতে পারো সিনোনিমটাকে। আর অ্যান্টোনিমটা হবে রিলিজ, সেট ফ্রি। সো নেলসন ম্যান্ডেলা ওয়াজ সেট ফ্রি অথবা ওয়াজ রিলিজড ফ্রম দ্য প্রিজন, ঠিক আছে, ইন 1990। সো এইভাবে করে আমরা এই ধরনের ওয়ার্ডের লাইনগুলো লিখে লিখে শিখতে পারি। তোমাদের অনেক কোশ্চেন আসতেছে, সো কোশ্চেনগুলো আমরা একে একে একটু পরেই নিব। ইমপ্রিজন মানে হচ্ছে কি আটক,
সেই ইমপ্রিজন মানে হচ্ছে কি আটক, বলছি বিহাইন্ড বার্স, যেটা আমরা কেউ যেতে চাই না। তো সেটা হচ্ছে কি কনফাইন্ড, কোনো কিছুতে বন্দি থাকা। তারপর হচ্ছে নেগোশিয়েট, হচ্ছে মধ্যস্থতা করা, এটাকে আমরা বলতেছি বার্গেইন। তোমরা বার্গেইন করো না? বার্গেইন করো কেন? বার্গেইন করো হচ্ছে কোনো একটা জিনিসকে মানে তোমার মন মতো মূল্যে নিতে, সেইটাই কিন্তু এক ধরনের নেগোসিয়েশন। মনে রাখবা। আরেকটা হচ্ছে প্রমিনেন্ট, মানে হচ্ছে বিশিষ্ট, বিশেষ কিছু। এইটার কিন্তু আরেকটা সিনোনিম হচ্ছে এমিনেন্ট, স্পেশাল, আউটস্ট্যান্ডিং, ফেমাস। ঠিক আছে? এছাড়া হচ্ছে তোমার অ্যান্টোনিম হচ্ছে মাইনর। সো আমি এখন একটু দেখি তোমরা কি ওয়ার্ড মিনিং গুলা কেউ কিছু নতুন নতুন শিখতে পারছো কিনা, এটা আমি একটু দেখতে চাই যে ওয়ার্ড মিনিং আমরা নতুন নতুন শিখতে পারতেছি কিনা। একজন লিখছে ডিস্টিংগুইশ, বানানটা ভুল হয়েছে তাসিন, ধন্যবাদ তোমাকে ট্রাই করার জন্য তাসিন। ডিস্টিংগুইশ মানে হচ্ছে প্রভেদ করা, অথবা আমরা সেটাকে কি বলতে পারি, কোনো কিছুর ভিতরে মানে একটা পার্থক্য সৃষ্টি করা। ঠিক তেমনি ডিফারেন্সিয়েটটাও সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, কিন্তু একটু অন্যভাবে, সেটা হচ্ছে আমাদের বৈষম্য করা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দর। সো ওয়ার্ড মিনিং গুলো সুন্দরভাবে আমরা নিয়ে নিতে পারি। ওকে, আচ্ছা, ইউনিয়ন আর রিইউনিয়নের ডিফারেন্সটা কি? থ্যাংক ইউ ভেরি মাচ। রিইউনিয়ন এবং ইউনিয়ন, দেখো রিইউনিয়ন মানে হচ্ছে আবার পুনর্মিলন, আর ইউনিয়ন মানে হচ্ছে একত্র থাকা, ইউনিটি থেকে যেটা আসছে। ঠিক আছে? সো অনেক ক্ষেত্রে আমরা রিইউনিয়নটাকে এই জন্য ইউজ করি যে অনেক ক্ষেত্রে তুমি ধরো কলেজ পাস করবা, কলেজ পাস করার পর তুমি একটা জায়গায় চলে যাবা, তোমার বন্ধু আরেকটা জায়গায় চলে যাবে, বহু বছর পর সেই যে ক্লাস অফ 2022 তোমরা মিলিত হবা, সেইটাকে তোমরা বলতেছো কি রিইউনিয়ন অফ ক্লাস অফ 2022, এই টাইপের কিছু। ঠিক আছে? ওকে, দেন ইন্টেন্সলি মানে হচ্ছে তীব্রভাবে, ইন্টেন্সলি মানে হচ্ছে তীব্রভাবে, যেটাকে আমরা বলতেছি শার্পলি, ড্রেডফুলি, এক্সট্রিমলি, এবং এটার অ্যান্টোনিম হচ্ছে কি উইকলি অথবা ইজিলি। ম্যানিফেস্টেশন মানে হচ্ছে যে কোনো কিছুর বহিঃপ্রকাশ, স্পেশালি ম্যানিফেস্টেশন গুলো হচ্ছে এক ধরনের এক্সপ্রেশন, যেটা তুমি প্রকাশ করে থাকো। অনেক সময় আমরা ম্যানিফেস্টো কথাটার সাথে পরিচিত থাকি ইলেকশনের সময়, তোমরা অনেকেই শুনে থাকবা ম্যানিফেস্টো করে, ইস্তেহার, সেই ইস্তেহারের সাথে এটা মানে কিছুটা সংযুক্ত। হিল, হিল মানে হচ্ছে আরোগ্য করা, বলে ফেলেছি। কিওর, রেমেডি, রিকভার। ওন্ড যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টোনিম, অর্থাৎ হিলের যে বিপরীত শব্দটা সেটাকে আমরা বলবো ওন্ড। আচ্ছা, ওন্ড মানে হচ্ছে ক্ষত, এইটার অ্যান্টোনিম হবে হিলিং। এবং ওন্ড মানে হচ্ছে ইনজুরি, ড্যামেজ, হার্ম, সোর। সোর হয় না পায়ে অনেক সময় আমাদের, অর্থাৎ অনেক সময় খসে যায়, অথবা অনেক সময় খসখসা লাগে আমাদের পাগুলো, সেটা হচ্ছে এক ধরনের ক্ষত, সোর। ক্যাজম আমরা বলে ফেলেছি, ক্যাজম মানে হচ্ছে ফাটল, অর্থাৎ ফ্র্যাকচার, ব্রেকেজ, স্পেশালি রিলেশনশিপের ভিতরে এটা হয়ে থাকে, তাই না? কোনো একটা ঘটনার কারণে আমরা দেখি এখানে ফাটল আসে, তো সেইটাই হচ্ছে সেই ক্যাজম। ওকে, সো এখন হচ্ছে বাকি যেগুলো আছে এগুলো আমরা একটু দেখবো। যে লাউড, অ্যাপলাউড, তোমরা কি এই ওয়ার্ডটার সাথে পরিচিত? দেখো তো স্ক্রিনের উপর, অ্যাপলাউড, অর্থাৎ ধরো আমি ভালো কিছু বললে তুমি আমাকে তালি দিলা, এটা হচ্ছে অ্যাপলাউড। আর আমি যদি কিছু উল্টো পাল্টো বলতেছি, তাহলে তুমি আমাকে কি করলা, তালি না দিয়ে কি দিলা, সেটা তো তোমরা বুঝতেই পারতেছো। সে এই যে লাউড অথবা অ্যাপলাউড, এটা মানে হচ্ছে প্রশংসা করা। এটা আসছে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায়, এবার 2021 মেডিকেল ভর্তি পরীক্ষায় এই লাউড আসছে, এটা মানে প্রশংসা করা। মেডিকেল পরীক্ষা আসছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ লাউড? তাহলে তুমি যদি দেখো এটা প্রশংসা করা মানে বুঝো, তাহলে তুমি বুঝতেই পারবা যে অ্যান্টোনিমটা অবশ্যই হবে ঘৃণা করা। কি করা? ঘৃণা করা। তো সেখানে কি হবে? ডিফেম আছে, ক্রিটিসাইজ আছে, কিন্তু মেডিকেল আসছিল অ্যাবহর। তাহলে দেখছো, তাহলে আমাদেরকে কিন্তু প্রচুর সিনোনিম জানতে হবে, কারণ তোমাদের এই প্রস্তুতিটা শুধুমাত্র মানে 5 মাসের কোনো একটা নেহাত প্রস্তুতি না। এই প্রস্তুতিটা হচ্ছে তুমি যেন পরবর্তী যে কোনো এক্সাম গুলোতে তুমি কি করতে পারো, যে কোনো ভাবেই এই অ্যান্সার গুলো দিতে পারো, যে কোনো গিভেন কোশ্চেনের। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সো লাউড মানে হচ্ছে প্রেইজ, অ্যাপ্লাউড, স্যালিউট, অ্যাক্লেইম। ঠিক আছে? প্রশংসা করা। চ্যারিশ, লালন করা, এটা হচ্ছে অ্যাডোর, লাভ, ওয়ার্শিপ। ডমিনেশন, শাসন করা। সুপ্রিমেসি, টেস্টিমনি, সেটা হচ্ছে প্রমাণ সাক্ষ্য দেওয়া, এভিডেন্স। আর এটার অ্যান্টোনিম হচ্ছে আমার ডিসপ্রুভ। সো এইভাবে করে যদি তোমরা মোটামুটি বুঝে থাকো এবং একটা পর্যায়ে চলে আসতে থাকো, তাহলে কিন্তু আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সুন্দর মতো আমরা হচ্ছে এখন আমাদের কাঙ্ক্ষিত সেই নেলসন ম্যান্ডেলা আমাদের যেই সিন প্যাসেজ, সেইটা আমরা এখন পড়তে যাচ্ছি। তো আমি দেখতেছি অনেকেই কাহিল হয়ে গেছে, ভাইয়া ঘুম দরকার, অনেকে বলতেছে ভাইয়া মনোযোগ দিতে পারতেছি না। যারা যারা মনোযোগ দিতে পারতেছো না তাদেরকে বলবো একটু মনোযোগ দাও। হ্যাঁ, শীট দিয়ে দিব আমরা। আচ্ছা, ওকে। কোনো পার্টিকুলার পার্টস অফ স্পিচের সিনোনিম অ্যান্টোনিম কি ওই পার্টস অফ স্পিচই হবে? হ্যাঁ, সবসময় সেইটাই হয়ে থাকে, তবে মাঝে মাঝে তুমি ইন্টারচেঞ্জ করতে পারো।
কোনো সমস্যা নাই। অনেকে বলতেছে ভাইয়া তাড়াতাড়ি ছুটি দেন। আচ্ছা, নো প্রবলেম ভাইয়া, একটু লেগে থাকো, আমরা প্রথম ক্লাস তো একটু তো লেংদি হবে, ঠিক আছে? ওকে, সো আমরা একটু শুরু করে দেই। সো চলো, তোমাদের কিভাবে পড়বা, তোমাদেরকে একটা কাইন্ডলি যেটা বলি, মেইন বইটা নাও, স্ক্রিনের দিকে তাকাও এবং বোঝার চেষ্টা করো যে কিভাবে তুমি একা একা পড়তে পারো। তুমি প্রথমে শুধুমাত্র লাইনগুলো পড়ে যাবা, বাংলা আগেই করার চেষ্টা করবা না, প্রথমে লাইনগুলো পড়ে যাও। নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy. একটু থামি, কারণ একটা কমা দেওয়া আছে। তাহলে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্টহেইড টু আ মাল্টিরেশাল ডেমোক্রেসি। তাহলে এইখানে আমার যেই ব্যাপারটা হচ্ছে সেইটা হচ্ছে যে আমার এইখানে যে নাউনটা আছে, বাক্যের সাবজেক্টটা আছে, সেটা হচ্ছে কি নেলসন ম্যান্ডেলা। সে কি করছে? সে গাইড করেছিল, সে পথ দেখিয়েছিল, যেহেতু এটা কি পাস্ট টেন্সে ঘটনাটা। কোন দেশকে? তার নিজ মাতৃভূমি সাউথ আফ্রিকাকে। ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্টহেইড। শেকলস মানে জানি কি ভাইয়ারা, একটু কমেন্ট বক্সে আমাকে বলে দাও, আমি দেখি তোমাদের কতটুকু মনে আছে। তাহলে শেকলস মানে কি? শেকলস মানে হচ্ছে যেই ধরনের শৃঙ্খল, শিকল, যেটা দিয়ে বাধা ছিল তারা, কিভাবে? এই বর্ণ বৈষম্যের ভিতরে, বর্ণ বিবাদের ভেতরে। সেইখান থেকে সে কি করেছে? একটা মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি, বহু জাতিক গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে গেছে। তাহলে তার মেইন কাজটাই ছিল অ্যাপার্টহেইড টু আ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি। তাহলে এই লাইনটা কিন্তু আমরা টাইটেলও দেখেছিলাম, তাই না? খালি চেঞ্জটা ছিল, সে যে প্রেসিডেন্ট হয়েছে ওই জিনিসটা আসছে। অ্যাজ অ্যান আইকন অফ পিস, তার মানে সে ছিল কি? শান্তির একজন বিমূর্ত প্রতীক, আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। তাহলে অলরেডি তুমি কিন্তু রিকনসিলিয়েশন মানে জানো, তাহলে তোমার কিন্তু আর সমস্যা হওয়ার কথা না যে রিকনসিলিয়েশন মানে কি। হ্যাঁ, তোমরা মোটামুটি অনেকেই বুঝতে পারতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। রিকনসিলিয়েশন মানে হচ্ছে আমাদের পুনর্মিলন, অর্থাৎ সে কি করেছিল? একত্র করেছিল। কোনো প্রকার এরকম ছিল না যে হোয়াইট আলাদা ব্ল্যাক আলাদা, সে বলেছে সবাই একত্র হও। তারপরে দেখো, হু কেম টু এমবডি, তাহলে আমরা কিন্তু অলরেডি পড়েছি, হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে সে কিন্তু এক্সপ্রেস করেছিল, এমবডি, তাহলে এটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এই যে টু প্লাস ভার্ব ওয়ান, এই যে বেস আমাদের ইনফিনিটিভ যেটা আমরা বলে থাকি, গ্রামারে তোমরা পড়বা। সো সে কি করেছে? এই যে পুরো পৃথিবীতে একটা জাস্টিস পাওয়ার জন্য, বিচার অথবা হচ্ছে কি সুবিচার পাওয়ার জন্য সে কি করেছে? সে হচ্ছে এই একজন লোক যে কিনা হচ্ছে মূর্ত প্রতীক পুনর্মিলন এবং শান্তির। কথাটা বুঝতে পেরেছ? এরপরের লাইনটা দেখো, ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades। তুমি আমি কল্পনা করতে পারি 3 দশক, নিয়ারলি 30 ইয়ার্স সে কি ছিল? ইমপ্রিজন ছিল। তাহলে আমাকে কিন্তু প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, মনে রাখবা ভাইয়ারা, এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে 3 decades বলতে তুমি কি বুঝো। তাহলে তুমি কমেন্ট বক্সে লিখে দাও 3 decades বলতে তুমি কি বুঝো। অবশ্যই তুমি 10 দিয়ে গুণ করে দিবা, তাহলে ওই 30 ইয়ার্স রেখে দিবা। আর যদি শুধু ডিকেড থাকে তাহলে বলবা শর্ট পিরিয়ড অফ 10 ইয়ার্স অথবা পিরিয়ড অফ 10 ইয়ার্স। ওকে, সো ইমপ্রিজন মানে কি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। সো ইমপ্রিজন মানে হচ্ছে কি? জেলে বন্দি থাকা অবস্থা। তাহলে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades ফর হিজ ফাইট এগেইনস্ট, কথাটা বুঝিও, ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। হোয়াইট মাইনরিটি রুল, তাহলে আমাকে একটা জিনিস নতুন আসলো, হোয়াইট মাইনরিটি রুল। তুমি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া এটা কি? আসলে ভাইয়া এটা হচ্ছে তোমাদের শ্বেতাঙ্গদের একটা রুল ছিল যে আমরা এইভাবে এইভাবে দেশকে চালাবো, এইভাবে আমরা এই জিনিসগুলোকে পাবো, আর আমরা হচ্ছে এত অংশ পাবো, সুবিধা পাবো, আর কালোরা হচ্ছে এরকম পাবে। সো ওইটা ছিল হচ্ছে হোয়াইট মাইনরিটি রুল। শ্বেতাঙ্গদের দ্বারা যে একটা রুল তৈরি করা হয়েছিল মাইনর ব্ল্যাকদের উদ্দেশ্য করে। তো কি করেছে আমরা দেখি, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। তাহলে এই যে রিজলভ, এই রিজলভ মানে কি? সংকল্প, দৃঢ় সংকল্প। তাহলে ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। তাহলে তোমরা কিন্তু অলরেডি নিজেরাই লিখতে পারবে আমার মনে হয় কমেন্ট বক্সে খুব সুন্দর করে, যে ম্যান্ডেলা কি করে নেই। ম্যান্ডেলা 3 দশক ধরে একটা কোথায় বন্দী ছিল? একটা নির্জন দ্বীপে, একটা জায়গায়, সেখানে তিনি ইমপ্রিজন ছিল, কারাগারে। তারপরেও সে কি করে নাই? সে একটা মুহূর্তের জন্য তার সংকল্প থেকে দূরে সরে আসে নাই। সেই সংকল্পটা কি ছিল? সেই সংকল্পটা ছিল হচ্ছে টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, অর্থাৎ তার যে মানুষ, অর্থাৎ যে ব্ল্যাক পিপল, তাদের মুক্তির জন্য। সে কাদের এগেনস্টে ফাইট করছে? ফাইট করছে হচ্ছে হোয়াইট মাইনরিটি রুলস এর এগেনস্টে। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্টহেইড।
তাহলে তোমরা সহজেই বুঝতে পারতেছো হি ওয়াজ ডিটারমাইন্ড, তাহলে সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তাহলে অলরেডি রিজলভের যে জিনিসটা সিনোনিম এখানে আবার বসে পড়লো। এইটাই হচ্ছে ভ্যারাইটি। এইভাবেই তোমাদেরকে লিখতে হবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে আরো কি করতে হবে, আরো সুন্দর সুন্দর সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে প্যাটার্নগুলো যখন তুমি কোশ্চেন অ্যান্সার লিখবা। সো এই জিনিসগুলো খেয়াল রাখো। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন। সো ব্রিং ডাউন কি তোমাদের পড়েছিলাম, ব্রিং ডাউন মানে নির্মূল করা, দেখেছো? তাহলে আমি যে বলেছি ফ্রেজাল ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, কিছু স্পেশাল ওয়ার্ড, ঠিক আছে? অ্যাকসেপ্টেন্ট স্পিচ যেটা আমরা বলেছি একটু আগে, এগুলা জানতে হবে। অ্যাপার্থেইড অর্থাৎ নির্মূল করতে চেয়েছিলেন বর্ণ বৈষম্যকে। ওয়াইল, তাহলে ওয়াইল হচ্ছে বাক্যের ভিতরে এমন একটা জিনিস যেটা হচ্ছে দুইটা ঘটনাটাকে সংযুক্ত করে, এবং ওয়াইলের পরে যেই ভার্বটা ইউজ হয়, একটা গ্রামাটিক্যাল নিয়ম শিখিয়ে দিচ্ছি, কারণ রিটেনের ক্ষেত্রে কিন্তু গ্রামার লাগবেই। সো গ্রামার সবখান থেকেই তোমাকে শিখতে হবে, শুধুমাত্র গ্রামার ক্লাসেই গ্রামার শিখবে এরকম না। তুমি যখন একটা পার্টিকুলার প্যাসেজ পড়বা সেইখান থেকেও তোমাকে গ্রামার শেখার মেন্টালিটি রাখতে হবে এবং গ্রামারটাকে চেনার মেন্টালিটি রাখতে হবে। তাহলেই তুমি ল্যাঙ্গুয়েজটাকে আয়ত্ত করতে পারবা। শুধু সাবজেক্ট হিসেবে তুমি যদি পড়ো 100, 100, 200 নম্বর, তাহলে এই ল্যাঙ্গুয়েজটাকে আবার আলাদা করে শিখতে হবে, সহসা শিখতে পারবা না। তাহলে দেখো ওয়াইল তখন ব্যবহৃত হয় একটা কানেক্টর হিসেবে, কমপ্লেক্স একটা প্যাটার্নের সেন্টেন্সটা যখন ব্যবহার করা যেতে পারে তখন হচ্ছে তোমার এই ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি হয়, যেটা আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। লিখে রাখতে পারো, যেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব 1 প্লাস আইএন জি। সো ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন। সে এতটাই দৃঢ় সংকল্প ছিল নির্মূল করাতে, কোনটাকে, এই বর্ণ বৈষম্যকে, এবং তার সাথে সাথে ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, সে চায় নাই দেশের ভিতরে কোনো প্রকার গৃহযুদ্ধ লাগুক সাদারা কালোদের সাথে। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তার যে সম্মানের জায়গাটা এবং তার যে একটা ক্যারিসম্যাটিক ফিগার, জাদুকরী যে সে এক্সট্রা অর্ডিনারি, সেটা তাকে সাহায্য করেছিল টু উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। এবং তুমি মনে করো যে কোনো আন্দোলনে তুমি যখন দেশের ভিতরেই পরবাসী হয়ে যাচ্ছ, তখন কিন্তু তোমার বৈশ্বিক একটা সাপোর্ট খুবই জরুরি লাগে, এবং সেই ক্ষেত্রে লাগছে আমাদের। যখন আমরা মুক্তিযুদ্ধে আমরা কিন্তু একটা পর্যায়ে কিন্তু আমাদের আর্ম ছিল, তারপরে আর্মস আসছে। সো ওই যে বৈশ্বিক সাপোর্টগুলো যদি না আসতো তাহলে কি আমরা পারতাম? আমরা কখনোই পারতাম না। হয়তো পারতাম, সময় লাগতো, কিন্তু খুবই কঠিন হইতো আর্মড অবস্থায়। এই জন্য আমাদের কিন্তু অস্ত্র শস্ত্র লাগতোই। আই হেট রেস ডিসক্রিমিনেশন, তাহলে কেউ একটা কথা বলতেছে, দেখো খেয়াল রাখবা, মনে রাখবা, স্ক্রিনের দিকে তাকাও, এইখানে একটা কি দেওয়া আছে, এইখানে একটা কোটেশন দেওয়া আছে, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস। কথাটা মনে রাখবা। কি বলেছে? বলেছে আমি ঘৃণা করি এই বর্ণ বৈষম্যকে, যারা এই ধরনের বর্ণ বৈষম্য করে, মোস্ট ইন্টেন্সলি মারাত্মকভাবে, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস। আমরা অলরেডি পড়ে আসছি ম্যানিফেস্টেশনস মানে কি, তোমরা কিন্তু জানো। তাহলে আমরা সর্বপ্রকার ক্ষেত্রে, বহিঃপ্রকাশের ক্ষেত্রে আমি এটাকে ঘৃণা করি, কোনোভাবেই এটা হওয়া উচিত না। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, কারণ এই ব্যক্তিটা কি করছে, সারা জীবন এটা কি করছে, সে এটার এগেনস্টে সে এক প্রকার যুদ্ধ করছে। আই উইল ফাইট ইট নাও, আমি এটার ব্যাপারে এখনো যুদ্ধ করব, অ্যান্ড উইল ডু সো, এবং করতে থাকবো, আনটিল দ্য এন্ড অফ মাই ডেইজ, যতদিন না পর্যন্ত আমি না মরে যাই বা আমার জীবন শেষ হয়ে যায়। সো অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। কেন ইম্পর্টেন্ট একটা লাইন? কারণ সে এটা বলেছিল, ম্যান্ডেলা সেইড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ। তাহলে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এবং আশা করি তোমরা অলরেডি ধরে ফেলেছো, অ্যাকসেপ্টেন্স স্পিচ হচ্ছে স্বাগত বক্তব্য। যখন মন্ত্রীরা শপথ নেয় তখন একটা স্বাগত বক্তব্য রাখে না? ঠিক তেমনি প্রেসিডেন্ট হিসেবে যখন তিনি শপথ নিয়েছেন এবং সেখানে কিছু বলতে হয়েছে জাতির উদ্দেশ্যে, সেইটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্পিচ। তাহলে আজকে থেকে কি আর তোমরা এটা ভুল করবা? যারা যারা আসো তারা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারো যে দোস্ত, এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। সে যখন 1994 সালে, তাহলে এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে 1994 সালে সে সাউথ আফ্রিকার কি হয়েছিল, প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল। কি হয়েছিল? ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল। ভেরি গুড, ওকে, ঠিক আছে। এরপরে দেখো, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম,
তাহলে সে এসেই বললো যে সময় এসেছে, সময় এসেছে। কিসের সময়? সেটা হচ্ছে যতগুলো ক্ষত আঘাত আমরা পেয়েছি সেগুলোকে আমরা এখন কি করব? কিওর করব, হিল করব। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। অর্থাৎ আমাদেরকে যে আলাদা করেছিল, আমাদেরকে যে আলাদা করেছিল যেই ফাটলগুলো, সেগুলোকে আমরা এখন কি করব? লেপ্টে দিব, সেগুলোকে আমরা এখন দূরে সরিয়ে দেব, এবং সেই মুহূর্তটা এসে পড়েছে। লাইনগুলো খুব সুন্দর না? We have at last achieved our political emancipation. শেষ পর্যন্ত আমরা কি করতে পারলাম? অ্যাচিভ করতে পারলাম। এই যে দেখো এখানে পাংচুয়েশন ইউজ হয়েছে, এটাকে বলা হয় নাউন অ্যাপোজিশন, মনে রাখবা, ঠিক আছে? তো এই যে পাংচুয়েশনের ইউজ হইলো, এই পুরো হারটা করতে পারতাম উই হ্যাভ অ্যাচিভড। অ্যাট লাস্ট যদি ব্যবহার না করতাম তাহলে কি আমার কোনো সমস্যা হইতো? তাহলে আমার কোনো সমস্যা হইতো না। কিন্তু এখানে অ্যাট লাস্টটা দিয়ে আমি কি করলাম? ওই উই হ্যাভকে ক্যারেক্টারাইজ করলাম। তাহলে আমরা হচ্ছে আমাদের রাজনৈতিক যে মুক্তি পেয়ে গেছি। ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে 1993 সালে ম্যান্ডেলা কি করেছিলেন? সে একটা প্রাইজ পেয়েছিলেন এবং তাকে এই প্রাইজটাকে অনার করা হয়েছিল। অ্যাজ অ্যান অনার হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, দ্য হোয়াইট আফ্রিকান লিডার। তাহলে সে হচ্ছে একজন হোয়াইট আফ্রিকান লিডার যার নাম হচ্ছে এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, হু হ্যাড ফ্রিড হিম। মূলত এই ব্যক্তি তাকে ওই জেল থেকে কি করেছিল? রেহাই দিয়েছিল। ফ্রম প্রিজন 3 ইয়ার্স আর্লিয়ার, তার মানে কি 93 এর 3 বছর আগে, 1990 সালে। অ্যান্ড নেগোশিয়েটেড অ্যাট দ্য এন্ড অফ অ্যাপার্টহেইড, এবং সে কি করেছিল? এই যে অ্যাপার্টহেইড, বর্ণবৈষম্যকে দূর করার জন্য সে তার সাথে হাত মিলিয়ে কাজ করেছিল, তারা একত্রে কাজ করেছিল। তো মূলত শেয়ার করেছিলেন ম্যান্ডেলা, তার যেই অ্যাওয়ার্ডটা ছিল নোবেল পিস প্রাইজের, শেয়ার করেছিলেন। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল, খুবই গুরুত্বপূর্ণ একটা রোল সে প্লে করেছিল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। ওয়ার্ল্ডের যেই মানে আমার যেই ওয়ার্ল্ড স্টেজে একটা প্রেসিডেন্ট হিসেবে সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই দেশের। কারণ সাউথ আফ্রিকা কিন্তু এমন একটা দেশ, তাদের এই বর্ণ বৈষম্যবাদের কারণে তারা ক্রিকেট খেলা থেকে প্রায় 25 বছর নির্বাসনে ছিল, তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখনো কিন্তু সাউথ আফ্রিকান ক্রিকেট টিমে এই কালোদের এবং সাদাদের বেশ একটা বৈষম্য করা হয়। সো আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস র্যাঙ্গিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। তাহলে ম্যান্ডেলা কি করেছে? অনেকগুলো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনগুলো কি কি? সেইটা হচ্ছে সে অ্যাডভোকেট করেছে হিউম্যান ডিগনিটি, মানুষের যে একটা হিউম্যান বিং হিসেবে তোমার আমার যে মর্যাদা, তোমার আমার যে সম্মান, সেইটাকে সে কি করেছে? অ্যাড্রেস করেছে। অ্যান্ড আ ফেস অফ চ্যালেঞ্জেস র্যাঙ্গিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন, অনেক প্রকার রাজনৈতিক দমন পীড়ন চলতো, কারণ কেউ চায় না কেউ পাওয়ারে বসে থাকুক। তাই সব ক্ষেত্রে একটা কি চলতে থাকে? বিরোধী দলের চক্রান্ত থাকে, বিরোধী দল চায় তারা আবার পাওয়ারে আসুক, এইটাই তো নিয়ম, তাই না? সো এইখান থেকে শুরু করে এইডস পর্যন্ত, এইডস হচ্ছে একটা মারাত্মক রোগ, তোমরা সবাই জানো, যে রোগে কিন্তু আফ্রিকা মহাদেশের বেশ অনেক অনেক মানুষ মারা যাচ্ছে, এবং সেটা ছড়িয়ে যাচ্ছে, খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, ফর্মালি সে পাবলিক লাইফকে ত্যাগ করেছিল ইন জুন 2004, 2004 সালের জুন মাসে, বিফোর ইজ 86th বার্থডে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এমসিকিউ এর জন্য। 86 বার্থডেতে টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, অর্থাৎ তার যে বিলাভিং যে কান্ট্রিম্যান ছিল, দেশের জনগণ, তাদেরকে উদ্দেশ্য করে সে বলেছে, ডোন্ট কল মি, আমাকে তোমরা আর ডেকো না, আই উইল কল ইউ। মানে যখন তার প্রয়োজন হবে তখনই সে অ্যাড্রেস করবে মানুষদেরকে, ঠিক আছে? সো এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি 2004 সালের পরপর সে তার পাবলিক লাইফ থেকে, সবার থেকে দূরে সরে যায়। বাট হি রিমেইনড, কিন্তু সে থাকবে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভেয়ার্ড পাবলিক ফিগার্স। তো তোমরা কিন্তু অলরেডি জানো, যারা আসো ক্লাসে মনোযোগ দাও, রিভেয়ার মানে কি? সম্মানিত, তাই না? সো হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভেয়ার্ড পাবলিক ফিগার্স। তাহলে সেও কিন্তু একটা সম্মানিত একজন পাবলিক ফিগার হিসেবেই সে রয়ে গেছে। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তাহলে অলরেডি কিন্তু তোমরা দেখে ফেলেছো যে ওয়েভার আর আনওয়েভার, আমি কিন্তু দাগ দিয়ে ফেলেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে ওয়েভার আর আনওয়েভার কিন্তু তোমাদেরকে জানতে হবে। তাহলে কি বুঝতে পারলা? এখানে বুঝাই দিল অলরেডি, কিন্তু তারা যে জিনিসটা খেয়াল করছো সেইটা হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই হিউম্যান রাইটস বা এই যে ফ্রিডম বা রেসপেক্ট, এগুলোর উপর ভিত্তি করে সে সবার কাছে সম্মানের একটা জায়গায়
রয়ে গেছে। হি ইজ অ্যাট দ্য এপিক সেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়ার্স হোয়ার এভার ইউ আর। নাদিন গর্দ মিয়ার, সে বলেছে এই কথাটা। দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট ফর লিটারেচার ওয়ান্স রিমার্ক, অর্থাৎ তার সম্পর্কে মন্তব্য করেছে। রিমার্ক আমি পড়িয়েছি তোমাদের একটু আগে। সো এই রিমার্ক কি করেছে, বলছে সে হচ্ছে সবার কেন্দ্রে, সাউথ আফ্রিকানদের মনের ভিতরে আছে। যে কোনো জায়গায় সে থাকুক না কেন, সবসময় তাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব। বিশেষ নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তিত্ব একজন আফ্রিকান রাইটার নাদিন গর্দিমার এই কথাটা বলেছে। আচ্ছা, অনেকেই বলতেছো ভাইয়া ক্লাস ডিউরেশন অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা শেষ করতে চাই। ওকে, নো প্রবলেম ভাইয়া, আমরা অবশ্যই শেষ করে দিব, কিন্তু আমাদের প্র্যাকটিসটা করতে হবে। সো আমরা কাইন্ডলি এই প্যাসেজটা শেষ করি, তারপরে না হয় আমরা ইনশাল্লাহ শেষ করব। ওকে, সো একটু মনোযোগ দাও, তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি, 5 থেকে 10 মিনিট যদি তোমরা একটু সময় দাও, আমরা প্যাসেজটা শেষ করি। একটু মনোযোগ দাও, তোমাদের অনেকখানি পড়া হয়ে যাবে, প্র্যাকটিস তোমার জন্য তখন অনেক অনেক ইজি হয়ে যাবে। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner. মনে রাখবা, তুমি যখন কোনো কিছু ভালো করতে চাইবা, তখন অনেক মন্দ জিনিস তোমাকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু তুমি যদি সেটার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ থাকো, তাহলে ম্যান্ডেলার মতো তুমি কি হবা, স্মরণীয় হয়ে যাবা। সো দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স, সে যখন এই যে কারাগারের পিছনে যে সময়টা সে স্পেন্ড করেছে, সেই সময় কিন্তু সে হয়ে গিয়েছিল একজন ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, রাজনৈতিক কারাবন্দী ব্যক্তিত্ব না কিন্তু, অ্যান্ড এ লিডার অফ মিথিক স্টেচার, অর্থাৎ সেই সময় সে একটা পৌরাণিক ব্যক্তিত্ব হয়ে গেছিল ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, মানে লাখে লাখে যেই কালো জাতের যে সাউথ আফ্রিকানরা ছিল, তাদের কাছে কিন্তু সে এক ধরনের একটা পৌরাণিক চরিত্র, গড মাদিবা। আদার অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, মনে রাখবা শুধুমাত্র তার দেশেই না, তার দেশের বাহিরেও যারা আছে সেখানেও তারা কি করছে, তাকে সম্মান দিয়েছে। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, সে কিন্তু অনেক একটা গুরুতর একটা অপরাধ নিয়ে তাকে বন্দী বানানো হয়েছিল। ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়ালে 1963 সালের হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, সে ওই অবস্থায় ডকে থেকে যে একটা স্টেটমেন্ট দিয়েছিল, এটাই তার পলিটিক্যাল যেই মানে সাক্ষ্য, সেটাকে প্রকাশ করে। ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবদ্দশায়, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, আমি আমাকে বিলিয়ে দিয়েছি, টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপলের কিসে, এই ধরনের সংগ্রামে। আই হ্যাভ ফট এগেইনস্ট হোয়াইট ডমিনেশন, আমি হোয়াইট ডমিনেশনের ব্যাপারে কি হয়েছি, আমি তাদের বিরুদ্ধে লড়ছি। আই হ্যাভ ফট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি যেই কালোদের যে ব্ল্যাক ডমিনেশন সেটার বিরুদ্ধে আমি লড়েছি। সো সে কিন্তু শুধুমাত্র এমন না, সে সুবিধাবাদী যারা ছিল কালো তাদের বিরুদ্ধেও লড়েছে, আবার সে কি করেছে, সে যে হোয়াইট ডমিনেশন ছিল সেটার বিরুদ্ধেও সে লড়েছে। সো মোটামুটি তোমরা অনেকেই শিখে ফেলছো, নো প্রবলেম। সো আজকের মতো তাহলে, হ্যাঁ আমি অনেকগুলো কমেন্ট দেখতে পারতেছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, নো প্রবলেম ভাইয়া, আমরা আজকেই শেষ করব। সো আমি রিকোয়েস্ট থাকবে, যতটুকু আমরা পড়েছি তোমরা পড়ে ফেলবা, এবং যেখানে তোমরা বুঝতে পারতেছো না কাইন্ডলি তোমরা রিভিউ করবা এবং আমাকে জানাবা। আমি অলওয়েজ আসি, তোমাদের জন্য ওয়েব ইন্টারফেস আছে, সেখানে কোশ্চেন দেওয়ার জন্য তোমাদের মানে ওপেন, ঠিক আছে? সো এটা সম্বন্ধে তোমাকে বলে দিবে এখনই তোমাদের জুবাইর ভাইয়া, তো সেটা ওপেন আছে, সেখানে কোশ্চেন করবা, এবং আমরা নেক্সট ক্লাসে এইখান থেকে শুরু করবো, এই এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন পর থেকে আমরা শুরু করব। সো অল ইয়োর্স, সবাই ভালো থাকো, ধন্যবাদ অনেক মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম। জুবাইর। জি ভাইয়া, অনেকের কিছু সাজেশন আছে। আসিফ আদনান অনেকক্ষণ আগে কমেন্ট করেছিল যে ভোকাবুলারি আর ডিরাইভেটিভস নিয়ে কিছু করেন। ভাইয়া অলরেডি ভোকাবুলারি এবং ডিরাইভেটিভস নিয়ে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন দিচ্ছেন। আর আফিফ ইসলাম প্রশ্ন করেছিলেন যে ইনজুর্ড আর ওউন্ড এর মধ্যে পার্থক্য কি? ওকে, সো আফিফ ইসলাম, তোমার জন্য দেখো, তুমি যখন ইনজুর্ড বলতেছো, ইনজুর্ডটা হইতে পারে যে একটা তোমার মানে সিভিয়ারলি ইনজুর্ড, ধরো তুমি বাস অ্যাক্সিডেন্ট করছো, সেখানে তুমি একদম মানে জীবন মানে চলে যায় এমন একটা অবস্থা, তো সেটা হচ্ছে তোমার ইনজুর্ড। আর উনটা যেটা বলো সেটা হইতে পারে ছোটখাটো ক্ষত। সো আমরা বিভিন্নভাবে এই ইনজুর্ড আর ক্ষতটাকে আলাদা করে ইউজ করার চেষ্টা করি। স্পেশালি ওনটাকে আমরা ব্যবহার করি হচ্ছে আমরা মনের দাগ, মনের ক্ষত, এটাকে আমরা ওন হিসেবে ব্যবহার করি, WOUND। আর ইনজুরিটাকে ইউজ করি বা অথবা ইনজুর্ড ওয়ার্ডটাকে আমরা ইউজ করি হচ্ছে যখন আমরা কোনো প্রকার অ্যাক্সিডেন্টের শিকার হই। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে ভাইয়া, উত্তরটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং শুরুর কমেন্টগুলো দেখে বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমামের প্রবলেম হচ্ছে থিম, ফ্লো চার্ট এন্ড সামারাইজিং।
আশা করছি ভাইয়া অবশ্যই এটা নিয়ে পর্যাপ্ত পরিমাণের ডিটেলস আলোচনা করবেন, এবং আজকের ক্লাসের টপিকটা কিন্তু খুবই সংক্ষিপ্ত ছিল। তো আজকে ভাইয়া আর ক্লাস না করি, আর কমেন্টও না নেই। আজকে তাহলে এইখানে ভাইয়া শেষ করি। এবং হ্যাঁ, ভাইয়া আমাকে ওই কিউএনএ সম্পর্কে বলতে বলেছিলেন। কিউএনএ তে তোমাদের এই আজকে যে ক্লাসটি ভাইয়া করালেন, এইখান থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে, তোমরা তোমাদের জন্য একটা ওয়েব ইন্টারফেস নুমেরিস তার অপার ভাইয়া তার তিনি একটি কমেন্ট করেছিলেন, সেখানে রিপ্লাই দিয়ে আমি কমেন্টের ওই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিয়েছি। তোমরা সেখানে কিউএনএ নামে একটি সেকশন পাবে। সেখানে যদি আজকের ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা সেখানে করতে পারবা, বা কোনো যদি ফিডব্যাক থাকে ভাইয়া সম্পর্কে, ভাইয়া ক্লাস কেমন লাগছে, কোন জিনিসটা ইমপ্রুভ করলে ভালো হয়, ভাইয়া বেস্ট এই জিনিসগুলো না বলে ভাইয়ার কোন জিনিসটা তোমাদের ভালো লাগছে, কোন জিনিসটা কেমন লাগছে, এগুলো বিস্তারিত জানাতে ভুলো না। আর আজকের মতো এইখানেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী সোমবার দুপুর 12টায় ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।